আসসালামু আলাইকুম। আমরা আজকে নির্দেশক তড়িৎদ্বার নিয়ে পড়াশোনা করব। নির্দেশক তড়িৎদ্বার কি? যেসব তড়িৎদ্বারের সাহায্যে তুমি অন্য আরেকটা তড়িৎদ্বারের বিভব মাপতে পারবে সেটা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। বুঝিনি স্যার? আচ্ছা, দেখো, আগেকার দিনে বা এখনও দেখবা বাজারে অনেকে এরকম বাটখারা ইউজ করে। বিশেষ করে সবজির দোকানে এটা হয়, ফলমূলের দোকানে না, সবজি বাজারের দোকানে এগুলা হয়। যারা বেসিক্যালি সিম বিক্রি করতেছে, পেঁয়াজ, মরিচ, হ্যাঁ, রসুন, তারা দেখবা অনেক বয়স্ক লোকেরা কিন্তু এখনও এই ওল্ড ভার্সনেই আছে, এটা ইউজ করে। এখানে তারা কি করে, লেটস তুমি ধরো এখানে শাক নিছো, হ্যাঁ, এখানে তুমি শাক নিছো, ধরো তুমি 1 কেজি শাক নিবা, তখন সে কি করে, এখানে একটা 1 কেজির বাটখারা দেয়। 1 কেজির বাটখারা দেয়, বেসিক্যালি পুরো যন্ত্রটাকেই বাটখারা যন্ত্রই বলা হয়। তো এখানে আবার 1 কেজির একটা বাটখারা দেয়, বা কিছু একটা দেয় 1 কেজির ভারী বস্তু। তো এটার সাপেক্ষে তোমার এই 1 কেজি শাকের বা তুমি যতটুকু শাক নিবা সেটা পরিমাপ করে। তো এই যে পরিমাপটা করা হলো, এটা বেসিক্যালি কোনো একটা মানে রেফারেন্স দ্বারা করা হলো। সেই রেফারেন্সটা হচ্ছে 1 কেজি একটা বস্তু। তখন এই 1 কেজির বস্তুটাকে বলা হবে নির্দেশক বস্তু। বুঝে গেছে? ধরো তুমি ধরো তোমার হেইট মাপতেছো, লেটস সে তুমি তোমার হেইট মাপতেছো। দেখা যাচ্ছে তোমার হেইট, ধরলাম তোমার হেইট ধরো 5 ফিট 10 ইঞ্চি, আমার যে হেইটটা সেইটা, ঠিক আছে? তুমি হেইট মাপতেছো একটা ফিতার মাধ্যমে, কিন্তু এই 5 ফিট 10 ইঞ্চি যে তুমি মাপলা, এটা অবশ্যই একটা রেফারেন্স আছে, যে রেফারেন্সটা শুরু হয়েছে জিরো থেকে শুরু হতে হতে 5 ফিট 10 ইঞ্চি পর্যন্ত বা তার উপর পর্যন্ত গেছে, বাট তোমার যে হাইট সেটা তুমি মাপছো। তো এই যে রেফারেন্স বিন্দুটা জিরোর সাপেক্ষে তুমি তোমার হাইটটা মাপলা, তখন এটাকেই বলা হবে নির্দেশক বিন্দু। তেমনইভাবে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে একটা ভোল্টামিটার আছে, এবং এই ভোল্টামিটারে 2টা তড়িৎদ্বার আছে। আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে ড্যানিয়েল কোষে জিঙ্ক, হ্যাঁ, জিঙ্ক ইউজ করা হয়, অ্যানোডে জিঙ্ক ইউজ করা হয়, আর ক্যাথোডে হচ্ছে তোমার কপার ইউজ করা হয়। ড্যানিয়েল কোষে ড্যানিয়েল কোষে ঠিক আছে? এবং এই ড্যানিয়েল কোষের অ্যানোডের জিঙ্কের বিভব থাকে সম্ভবত 0.76 ভোল্ট, আর ক্যাথোডের কপারের বিভব থাকে হচ্ছে 0.34 ভোল্ট, এবং এদের সমষ্টি যোগ করে তুমি পাবা 1.1 ভোল্ট, যেটা ড্যানিয়েল কোষের বিভব। আচ্ছা, ড্যানিয়েল কোষের বিভব এইটা। তো বেসিক্যালি ধরো আমি কপার নিয়ে চিন্তা করি, কপারের তো এটা কি বিভব, এটা বিজারণ বিভব না? কপারের এটা বিজারণ বিভব। এই যে কপারের ধরো, এই কপারের বিভবটাই ধরো তুমি মাপতেছো যে 0.34 ভোল্ট হবে কিনা। তো কপারের বিভবটা তুমি মাপবা, তার আগে এটা হচ্ছে ভোল্ট মিটার সাহায্যে দুই পাশের বিভব পার্থক্য মাপে আর কি, যেটা আমরা চলতরিতে দেখছি। তো কপারে 0.34 ভোল্টই তুমি মাপবা। বেসিক্যালি এটা তো ক্যাথোড, হ্যাঁ, এটা ক্যাথোডের বিজারণ বিভবটা তুমি মাপতেছো। তো ক্যাথোডের বিজারণ বিভব তুমি মাপতেছো আরেকটা তড়িৎদ্বারের সাপেক্ষে, যেটা হচ্ছে এই তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার। তখন এই অ্যানোড তড়িৎদ্বারকেই বলা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। মানে তুমি কপারের বিজারণ বিভবটা মাপতেছো, তুমি তো এমনি এমনি মাপতে পারবে না, তোমাকে একটা রেফারেন্স একটা ধরে মাপতে হবে। তখন তুমি অ্যানোড তড়িৎদ্বার রেফারেন্স হিসেবে নিচ্ছ, তখন এই অ্যানোড তড়িৎদ্বারকে বলা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। পড়া এইটুকুই ছিল। আশা রাখি নির্দেশক তড়িৎদ্বার ব্যাপারটা তুমি বুঝতে পারছো, যে এই যে এখন সংজ্ঞা পড়ো, যে তড়িৎদ্বারের সাহায্যে অন্য কোনো অজানা তড়িৎদ্বারের বিভব পরিমাপ করা যায়। যে তুমি এটা একটা অজানা তড়িৎদ্বার, কপারের বিভব তুমি জানো না বাট মেপে ফেলছো এই তড়িৎদ্বারের সাহায্যে, তখন এইটাকে বলা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার। তো নির্দেশক তড়িৎদ্বারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার আর একটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তড়িৎদ্বারের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ঠিক আছে? আর গৌণ নির্দেশক তড়িৎদ্বারের মধ্যে আছে ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কুইন হাইড্রোজেন তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার। কিন্তু আমাদের এখানে শুধুই লাগবে ক্যালোমেল তড়িৎদ্বার। এগুলা আমাদের এইচএসসি অ্যাডমিশনের জন্য লাগবে না, তাই এগুলো আমরা পড়বো না, মনেও রাখবো না। তাহলে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার একটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, আর গৌণ নির্দেশক তড়িৎদ্বারটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার।
প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে ইএমএফ থাকে কত বলো তো? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে ইএমএফ বা ভোল্টেজ থাকে হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে ইএমএফ থাকে হচ্ছে 0 ভোল্ট। এখন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমি যদি মনে করো যে নির্দেশক তড়িৎদ্বার হিসেবে আমি ইউজ করতে চাচ্ছি, চলো আমরা এই আগের পৃষ্ঠায় চলে যাই। আমরা তো কপারের হচ্ছে বিজারণ বিভবটা মাপলাম। কপারের যখন আমরা বিজারণ বিভব মাপবো তখন হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা কি হিসাবে ইউজ করব? তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করবো। ধরো এটা লেটস সে এটা হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার, হ্যাঁ এটা হচ্ছে তোমার নির্দেশক তড়িৎদ্বার, সেটা হচ্ছে তুমি নির্দেশক তড়িৎদ্বারকে নিছো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে নিছো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে নিছো। এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের, হ্যাঁ এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভোল্টেজটা হচ্ছে তুমি তো জানোই, সেটা হচ্ছে যে 0 ভোল্ট। এখন এখানে এই যে ভোল্ট মিটারটা, সে আসলে বিভব পার্থক্যটাকে পরিমাপ করবে। সে দেখবে এখানে বিভব শো করতেছে হচ্ছে এই যে লাইনের মাধ্যমে, এখানে শো করছে 0.34 ভোল্ট এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার শো করতেছে 0 ভোল্ট। তাহলে 0.34 থেকে 0 পার্থক্য কত? 0.34 ভোল্ট, 0.34 ভোল্ট। তখন সে ভোল্ট মিটারে এখানে কাটা থাকে, বেসিক্যালি এরকম কাটা থাকে আর কি। সো এই কাটাটা ঘুরতে ঘুরতে কোনো একটা পয়েন্টে এসে আর কি সে দেখাবে যে এটা 0.34 ভোল্টই শো করছে। কেন আমি বুঝলাম 0.34 ভোল্ট কেমনে? কারণ আমি নির্দেশক তড়িৎদ্বারকে হিসেবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে নিছি, যার বিভব কিনা 0 ভোল্ট। এই কারণে এই দুটার বিভব পার্থক্য হচ্ছে 0.34 ভোল্ট। এইভাবে আমরা কপারের হচ্ছে বিজারণ বিভবটা মাপলাম। আমরা কি চাইলে আমরা এই জারণ বিভবটা মাপতে পারি না? আমরা কি শুধু বিজারণ বিভবে মাপতে পারি? আমরা চাইলে এটার জারণ বিভব মাপতে পারবো না? অ্যানোডের জারণ বিভব মাপতে পারবো না? হ্যাঁ পারবো। তো এখন আমরা যে জিনিসটা দেখব, আমরা এখন জিঙ্কের জারণ বিভবটা পরিমাপ করব। জিঙ্কের যদি জারণ বিভবটা পরিমাপ করতে চাই তাহলে জিঙ্কে কি হিসেবে ইউজ করব? জিঙ্কে অ্যানোড হিসেবে ইউজ করতে হবে। ধরো এটা তোমার অ্যানোড, এটা তোমার ক্যাথোড। এখন আমরা জিঙ্কের জারণ বিভব পরিমাপ করব, তখন জিঙ্কে এই জিঙ্কটাকে অ্যানোড হিসেবে ইউজ করতে হবে। ঠিক আছে, আর আমরা একটা নির্দেশক তড়িৎদ্বার ইউজ করব, যেটা রেফারেন্সে আমরা জিঙ্কের জারণ বিভবটা পরিমাপ করতে চাচ্ছি। সেই রেফারেন্স তড়িৎদ্বারটাকে বা নির্দেশক তড়িৎদ্বারকে আমরা ক্যাথোড হিসেবে ইউজ করব। ধরি এটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের আমরা জানি যে বিভব হবে 0 ভোল্ট। তখন ভোল্ট মিটারে এটা শো করবে 0.76 ভোল্ট, কারণ জিঙ্কের বিভব হয় হচ্ছে 0.76 ভোল্ট। তখন আমরা বুঝতে পারবো যে জিঙ্কের জারণ বিভবটা হচ্ছে 0.76 ভোল্ট। এখানে ভোল্ট মিটার শো করবে। জিঙ্কের যদি বিজারণ বিভব মাপতে চাই তখন এই জিঙ্কটাকেই আমাদের ক্যাথোড হিসেবে ইউজ করা লাগতো, আর এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমাদেরকে অ্যানোড হিসেবে ইউজ করা লাগতো। তখন জিঙ্কের বিজারণ বিভবটা যার সামনে একটা মাইনাস চলে আসতো। কপারের ক্ষেত্রে সেম ব্যাপারটাই হতো। কপারের বিজারণ বিভব দেখলাম আমরা 0.34 ভোল্ট। তো কপারের জারণ বিভব কি হতো? অ্যানোড হিসেবে ইউজ করা লাগতো, আর নির্দেশক তড়িৎদ্বারকে ক্যাথোড হিসেবে ইউজ করা লাগতো। তখন কপারের জারণ বিভবটা হতো সামনে একটা মাইনাস চলে আসতো। ওকে, তাহলে জিঙ্কের জারণ বিভব বের করার সময় জিঙ্ক দণ্ডকে আমাদের কি হিসেবে ইউজ করতে হবে? দেখো অ্যানোডে সবসময় জারণ হয়, তাই না? তাহলে যার জারণ বিভব বের করবো তাকে আমাদেরকে অ্যানোড হিসেবে ইউজ করতে হবে। তাহলে জিঙ্ক দণ্ডকে আমাদের অ্যানোড হিসেবে ইউজ করতে হবে। আর নির্দেশক তড়িৎদ্বারকে কি হিসেবে ইউজ করতে হবে? ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে। জিঙ্কের যদি বিজারণ বিভব মাপতে চাই তাহলে বিজারণ কোথায় হয়? ক্যাথোডে বিজারণ হয়। তাহলে জিঙ্ক দণ্ডকে ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে।
আর নির্দেশক তড়িৎদ্বারকে অ্যানোড হিসেবে ইউজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে প্রয়োজন অনুযায়ী নির্দেশক তড়িৎদ্বারকে অ্যানোড হিসেবে ইউজ করতে পারবো, ক্যাথোড হিসেবে ইউজ করতে পারবো, তাই না? তো এটাই আর কি বলছে যে প্রয়োজন অনুযায়ী নির্দেশক তড়িৎদ্বারকে অ্যানোড হিসেবে ইউজ করা যাবে, ক্যাথোড হিসেবে ইউজ করা যাবে। তো এখন নির্দেশক তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আর ক্যালোমেল তড়িৎদ্বারের মধ্যে পার্থক্যটা কি, মানে কি কি কারণে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার না করে ক্যালোমেল তড়িৎদ্বারকে ব্যবহার করতে হয়? তো পার্থক্যটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে প্লাটিনাম ইউজ করা হয়, প্লাটিনাম ইউজ করা হয় যেটা কিনা অনেক দামি একটা ধাতু। তো এত দামি ধাতু তো আসলে এত দামি জিনিস তো সবসময় ল্যাবরেটরিতে ইউজ করা হয় না, ল্যাবরেটরিতে যত কম বাজেট থাকে ততই সুবিধা হয়। তো এই কারণে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে বেসিক্যালি প্লাটিনাম থাকে বিধায় এটার অনেক মানে ডিমান্ডটা বেশি, বেশি বাজেট হয়। এই কারণে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সবসময় ইউজ করতে পারি না, তখন আমাদেরকে বিকল্প হিসেবে এই ক্যালোমেল তড়িৎদ্বারকে ব্যবহার করতে হয় বা এইসবকে ব্যবহার করতে হয়। তো এখানে এগুলা মানে কম বাজেটেই হয়ে যায়, এগুলোতে দামি কোনো ধাতু থাকে না। আর এদের ইএমএফটা কখনোই জিরো হয় না, এদের ইএমএফ নট ইজ ইকাল টু 0 ভোল্ট। মানে এদের কোনো একটা তোমার হচ্ছে ভোল্টেজ থাকবেই, সেই ভোল্টেজের সাপেক্ষে তুমি হচ্ছে অন্য একটা অজানা তড়িৎদ্বারের তুমি বিভব মাপতে পারবা। তাহলে ক্যালোমেল তড়িৎদ্বারের যদিও বিভব যে কোনো কিছু হতে পারে, 0 বাদে যে কোনো কিছু, সেটা যখন আমি পরীক্ষা করব তখন এটা বলে দেওয়া থাকবে যে ক্যালোমেল তড়িৎদ্বারের এত বিভব, তাহলে তুমি আরেকটা বিভব বের করো, এই আর কি। এটাই হচ্ছে মূলত পার্থক্য। তার মানে নির্দেশক তড়িৎদ্বারকে আমাদের এইটুকু মনে রাখলেই হচ্ছে একটা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার যেটা কিনা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা ইএমএফ 0 ভোল্ট, এখানে প্লাটিনাম ইউজ করা হয়েছে, এটা কিনা দামি ধাতু। আর গৌণ নির্দেশক তড়িৎদ্বারটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। এখন যেটা দেখবো সেটা হচ্ছে মুখ্য বা প্রাইমারি বা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার। তো এটার আমরা স্ট্রাকচারটা আর কি একটু দেখার চেষ্টা করব। প্রথমত আমাদের কাছে একটা পাত্র আছে, পাত্র বা ভোল্টামিটারও বলতে পারো, না লেটস সেট এটার পাত্র। পাত্রতে আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের কাছে একটা কাঁচনল আছে, এবং এই কাঁচনলে একটা কপার তারের মাধ্যমে, হ্যাঁ একটা কপার তারের মাধ্যমে প্লাটিনামকে সংযোগ করা আছে। এটা হচ্ছে প্লাটিনামের পাত, ঠিক আছে? এই যে তুমি নীল যে এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্লাটিনাম পাত। এটা কি? এটা হচ্ছে প্লাটিনাম পাত, ঠিক আছে? এই প্লাটিনাম পাতের সাথে কপার তারের কানেক্ট করা আছে। আর এই দিকে রেড রেড যে গুঁড়া গুঁড়া দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্লাটিনাম চূর্ণ। এগুলো হচ্ছে কি? প্লাটিনাম চূর্ণ। তো আমরা আস্তে আস্তে সবগুলার দেখব। তো হচ্ছে আমরা কাঁচনলের মধ্যে দিয়ে ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে আমরা প্রবেশ করাবো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে। আমরা হাইড্রোজেন গ্যাসকে এই কাঁচনলের মধ্যে প্রবেশ করাবো, ওকে? এবং এখানে আমাদেরকে আমরা দেখতেই পাচ্ছি এখানে দ্রবণ হিসেবে আমরা হাইড্রোজেন ক্লোরাইডের দ্রবণ নিয়েছি, যেটার ঘনমাত্রা কিনা 1 মোলার। এটা মনে রাখার মতো। তার মানে হাইড্রোজেন তড়িৎদ্বারে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিয়েছি হাইড্রোজেন ক্লোরাইড নিয়েছি আমরা। এই হাইড্রোজেন ক্লোরাইডের ঘনমাত্রাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 মোলার। আচ্ছা, ওই তো আমরা হাইড্রোজেন গ্যাসকে তলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে আমরা ওই কাঁচনলে প্রবেশ করালাম, এবং এই হাইড্রোজেন গ্যাসটাকে প্লাটিনাম চূর্ণ কি করবে? নিচের দিকে টেনে আনবে, নিচের দিকে নিজেকে শোষণ করে নিবে। তো এই যে আমরা এখানে লিখছি যে প্লাটিনাম যে চূর্ণটা, বেসিক্যালি প্লাটিনাম চূর্ণ এই হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করবে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে নিচের দিকে নিয়ে এসে শোষিত করে নিবে, ঠিক আছে? এবং এখানে আমরা একটা থার্মোমিটার ইউজ করি। এই থার্মোমিটারটা মূলত এই যে হাইড্রোজেন গ্যাসটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে ঢুকাচ্ছি, সেটা আর কি সে পরিমাপ করবে যে টেম্পারেচার ঠিকঠাক এখানে কাজ করছে কি না। আর প্লাটিনাম পার্টটা এখানে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করবে, হ্যাঁ বিক্রিয়াটাকে ফাস্ট করবে, ত্বরান্বিত করবে, অ্যাক্সেলারেট করবে। তাই প্লাটিনাম পার্টটাকে বলা হচ্ছে ধনাত্মক প্রভাবক। তা আমাদের এইসব চিত্র লাগবে না, আমরা যদি পুরো ফিগারটা মনে রাখি এখান থেকে এমসিকিউ চলে আসবে। তো আমরা এখন হাইড্রোজেন তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াটা দেখব, ঠিক আছে? তো যদিও এটা বিক্রিয়া যে তুমি লিখবে এটা যদিও রিটেন, তবে
ওই ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি যেহেতু রিটেন আছে, হেল্প হতে পারে তোমার। তার মানে প্রথমে কি হচ্ছে, আমরা তো কাজ নল দিয়ে হাইড্রোজেন গ্যাসটাকে ঢুকাচ্ছি, তাই না? তাহলে হাইড্রোজেন গ্যাসটা কি করতেছে, দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে দুইটা হাইড্রোজেন প্লাসে কনভার্ট হচ্ছে, এবং এই হাইড্রোজেন প্লাসটা বেসিক্যালি অ্যাকুয়াস, মানে পানিতে দ্রবীভূত হয়ে গেল। তাহলে আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই এটাকে, তো আমরা এটাকে দুই দ্বারা ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল জাস্ট হাফ হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে গেল, তো সেখান থেকে আমরা একটা হাইড্রোজেন আয়ন পাইলাম অ্যাকুয়াস অবস্থায়, তাই না? ক্যাথোডের ক্ষেত্রে কি হবে, অ্যানোডে কি হবে, অ্যানোডে জারণ, অর্থাৎ অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ক্যাথোডের ক্ষেত্রে অ্যানোডে যে ঘটনাটা ঘটছে তার উল্টা, কি হইলো, দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দুই দ্বারা ভাগ করে দিই, তাহলে একটা হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রনকে গ্রহণ করে হাফ মল হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হলো আর কি। তো আমরা যদি কোষ সংখ্যাটা লিখতে চাই, যদিও এটা রিটেনে আসবে, কোষ সংখ্যাটা হবে এরকম যে তুমি হচ্ছে একটা প্লাটিনাম ইউজ করবা অ্যানোডের ক্ষেত্রে। অ্যানোডে তো হচ্ছে তোমার প্লাটিনামের পাত তোমার ইউজ করতে হবে, যেটা কিনা অনেক দামি বেসিক্যালি। তো প্লাটিনাম তুমি ইউজ করবা, সেখানে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন কি থাকবে, হাইড্রোজেন গ্যাসটা কিসে কনভার্ট হবে, হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে তোমার হাইড্রোজেন প্লাস অ্যাকুয়াসে কনভার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হাইড্রোজেন গ্যাস যখন তুমি কাঁচ নলের মধ্যে দিয়ে প্রবেশ করালা, তখন আর কি আমাদের এই রুম টেম্পারেচার বা চাপটা কত ছিল, সেটা ছিল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। হ্যাঁ, সেটাও লিখতে হবে যে 1 অ্যাটমসফিয়ার চাপ ছিল তখন, ঠিক আছে, যখন তুমি হাইড্রোজেন গ্যাসটাকে তুমি কাঁচ নলের মধ্যে দিয়ে প্রবেশ করাচ্ছ। তখন আমাদের তাপমাত্রা ছিল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং চাপ ছিল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ। আর যখন হাইড্রোজেন প্লাস বা অ্যাকুয়াসে কনভার্ট হয়ে গেল, বা যখন লিকুইডে কনভার্ট হয়ে গেল, তখন হচ্ছে যে এই ঘনমাত্রাটা কত ছিল আমরা এর আগের পেজে দেখছিলাম। এই দেখো, আমরা হাইড্রোজেন গ্যাসটাকে ঢুকানোর সময় এটা চাপ ছিল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর যখন হাইড্রোজেন প্লাসে কনভার্ট হলো তখন এর ঘনমাত্রাটা হয়ে গেল 1 মোলার। তো আমরা তখন আর কি এখানে তোমার 1 মোলারটা দিয়ে দিব, ঠিক আছে, এই আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে কি যে আহ, তোমাকে এখানে আসলে আহ, এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন পাইছো তুমি, তো এটা তো কোনোদিন সম্ভব না, তাই না? তো তোমাকে এটা সমতায় আনতে হবে, এই কারণে এখানে তুমি একটা হাফ দ্বারা গুণ করে দিলে। তাহলে দেখো, এই দুই দুই কাটা গিয়ে এখানেও একটাই থাকে, এখানেও একটাই চলে আসলো, তাই না? আচ্ছা, এখন ক্যাথোডে কি হবে, ক্যাথোডের ক্ষেত্রে এটারই বেসিক্যালি উল্টাটাই হবে, এখানে যে ঘটনাটা ঘটছে অ্যানোডে তার উল্টাটা হবে। তাহলে আসো ক্যাথোডে কি হবে, তাহলে হচ্ছে ক্যাথোডে তোমার হাইড্রোজেন প্লাস কি করবে, হাইড্রোজেন প্লাস এই যে অ্যাকুয়াস অবস্থায়, তাই না, এটা 1 মোলার ঘনমাত্রা 1 মোলার থাকবে, সেইটা তোমার হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করবে আর কি। হ্যাঁ, ইলেকট্রনকে গ্রহণ করে এই হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে, হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে। আর হচ্ছে যে এখানে চাপটা থাকবে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ, সেটাও লিখে দিচ্ছি, 1 অ্যাটমসফিয়ার চাপ থাকবে, ঠিক আছে। আর এখানে তোমার সমতা যদি আমরা করি, দেখতেই পাচ্ছি এখানে হাইড্রোজেন একটা, এখানে দুইটা, তাহলে এখানে একটা হাফ দ্বারা গুণ করে দিলেই হচ্ছে। আর এখানে আমরা অ্যানোডের ক্ষেত্রে প্লাটিনাম ধাতুটা সামনে লিখছিলাম, এখানে প্লাটিনাম ধাতুটা তোমার পরে লিখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের আহ, লিখা, এই তো। আচ্ছা, তো আমরা কোষ সংকেতটা অবশ্য আগেই দেখাই ফেলছি। তো কোষ সংকেত তো বুঝলা, এখন অ্যানোডের ক্ষেত্রে অ্যানোডে এটাও বুঝাইছি, ক্যাথোডের এটাও তো তোমাদেরকে বুঝাইলামই। এটারই উল্টা ঘটনা, দুটো ইলেকট্রনকে গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হবে, দেন আর কি হাইড্রোজেন প্লাস থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, এই আর কি। তো আশা রাখি এই পুরো পার্টটাই বেসিক্যালি আর কি রিটেন বেস, বাট তুমি মনে রাখতে পারো, কারো যে ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এসব যেগুলো ভার্সিটি রিটেন থাকে সেইগুলোতে পরীক্ষা থেকে থাকে, দেন এইটা তুমি ফলো করতে পারো। আদারওয়াইজ এটা না মনে রাখলে হচ্ছে এমসিকিউর জন্য আমাদেরকে এই পুরো ঘটনাটাকে মনে রাখতে হবে কি কি ইউজ হচ্ছে এখানে। তো এই পেজে মূলত প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বর্ণনাটা দেওয়া হচ্ছে, যেটা কিনা আমরা লেকচারে তো ব্যাখ্যা করলাম। তাও দেখি কি এখানে কি লেখা আছে। প্রমাণ হাইড্রোজেন
দেখো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার HCl দ্রবণে, ঠিক আছে, 1 মোলার, হ্যাঁ 1 মোলার নোটিস করো, দ্রবণে 1 অ্যাটমসফিয়ার চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে কাঁচ নলে প্রবেশ করানো হয়। কাঁচ নলে প্লাটিনাম ধাতু বা প্লাটিনাম পার্টটা ব্যবহার করা হয়, যার সাথে কপার তার যুক্ত থাকে, যেটা কিনা আমরা আগেই দেখছি। এর ওপর প্লাটিনাম চূর্ণ ছড়ানো থাকে, প্লাটিনাম চূর্ণ, ঠিক আছে, প্লাটিনাম পাতও থাকে, প্লাটিনাম চূর্ণ থাকে। এই প্লাটিনাম চূর্ণটা কি করে, যাতে করে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হতে পারে। বেসিক্যালি এই প্লাটিনাম চূর্ণটাই হচ্ছে হাইড্রোজেন গ্যাসটাকে অধিশোষিত করতে পারে। হাইড্রোজেন গ্যাস ও হাইড্রোজেন প্লাস আয়নের পারস্পরিক রূপান্তরের সময় ইলেকট্রনের আদান প্রদান ঘটে। বেসিক্যালি এই হাইড্রোজেন গ্যাস থেকে তোমরা যে হাইড্রোজেন প্লাসে কনভার্ট হচ্ছে, এই যে আয়নের যে পারস্পরিক রূপান্তর যে হচ্ছে, তখনই বেসিক্যালি ইলেকট্রনের আর কি তোমার আদান প্রদান ঘটে, ঠিক আছে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে। সাবাস, কালি শেষ। আচ্ছা, আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে জারণ বিভব আর বিজারণ বিভবের মান অলওয়েজ তোমার 0 হবে বা 0 ভোল্ট হবে। অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে তোমার এই ইএমএফ অলওয়েজ 0 ভোল্ট। অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে তুমি অ্যানোড হিসেবে ইউজ করো, অ্যানোডে তো জারণ ঘটবে, ক্যাথোড হিসেবে ইউজ করো, ক্যাথোডে তো বিজারণ ঘটবে। তো যেটাই ইউজ করো না কেন, এটার অলওয়েজ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে অবশ্যই ইএমএফটা 0 ভোল্ট হবে। তো আমরা এখন দেখব ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বারে যে বিষয়টা হয়, প্রথমত ক্যালোমেল তড়িৎদ্বার এটা তো একটা গৌণ নির্দেশক তড়িৎদ্বার, তাই না? তো এটার ইএমএফটা 0 ভোল্ট কখনো হবে না, ঠিক আছে, এটার ইএমএফটা কখনোই 0 ভোল্টের সমান হবে না। দেখো এখানে ক্যালোমেল তড়িৎদ্বারের একটা চিত্র দেওয়া আছে। প্রথমত আমরা KCl বা পটাশিয়াম ক্লোরাইডের একটা সম্পৃক্ত দ্রবণ এই নলের মধ্যে দিয়ে প্রবেশ করিয়েছি। দেন এই দ্রবণটা পুরাটা বয়ে বয়ে দেন লবণ সেতুতেও চলে আসতেছে, তাই না? এই লবণ সেতুতে বেসিক্যালি KCl কিন্তু আমরা ব্যবহার করি আর কি। আচ্ছা, এবং এখানে ক্যালোমেল তড়িৎদ্বারে তোমার মার্কারি আর মার্কারি ক্লোরাইডের পেস্ট ব্যবহার করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে ক্যালোমেল তড়িৎদ্বারে এই মার্কারি ক্লোরাইডও বলতে পারো অথবা Hg2Cl2ও বলতে পারো। তাহলে মার্কারি আর Hg2Cl2 এর পেস্টও ব্যবহার করা হয়। আর এখানে ভাইয়া বলতেই পারো যে প্লাটিনাম কেন নেওয়া হয়েছে। প্লাটিনাম মূলত নেওয়া হয়েছে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য, কিন্তু প্লাটিনাম তো আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারেও নিয়েছিলাম। প্লাটিনাম তো একটা দামি ধাতু, তো এটা তো আমাদের জন্য বাজেটের বাইরে চলে যায়। বাট এখানে হালকা প্লাটিনাম ধাতু নেওয়া হয় যাতে করে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়। দেখাচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বারে প্লাটিনামটা বেশি পরিমাণে নিতে হচ্ছিল, এই আর কি। এবং এখানে একটা কপার তার থাকে, যে কপার তারের মাধ্যমে হচ্ছে আরেকটা অজানা তড়িৎদ্বারের সাথে আর কি যুক্ত থাকে, যে তড়িৎদ্বারের আর কি তুমি বিভবটা পরিমাপ করতে চাচ্ছ, এই আর কি। তো আমাদের মোটামুটি এইটুক জানলেই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে ক্যালোমেল তড়িৎদ্বারে তোমার হচ্ছে যে মার্কারি আর Hg2Cl2 এর পেস্ট ব্যবহার করা হয় এবং এখানে KCl এর সম্পৃক্ত দ্রবণ প্রবেশ করানো হয়, এই আর কি। এখানে একটা লবণ সেতু থাকে, এই আর কি। আচ্ছা, তো এখন আমরা রিয়েকশনটা দেখি, চলো। তাহলে কি হচ্ছে দেখো তো। প্রথমে মার্কারি অ্যানোডে যে ব্যাপারটা হবে, মার্কারি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে মার্কারি প্লাসে কনভার্ট হবে। তাহলে দুইটা মার্কারি দুইটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে 2 মার্কারি প্লাসে কনভার্ট হবে। তারপর হচ্ছে যে একটা মার্কারি প্লাস একটা ইলেকট্রনকে গ্রহণ করে মার্কারিতে কনভার্ট হবে। তাহলে দুইটা মার্কারি প্লাস দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে দুইটা মার্কারিতে কনভার্ট হবে। তো এইভাবে আমরা ফার্স্ট অফ অল মনে রাখবো আর কি। তো মার্কারি একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে মার্কারি প্লাসে কনভার্ট হইলো, তার আগে জাস্ট 2 দিয়ে দিলাম। মার্কারি প্লাস দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে মার্কারিতে কনভার্ট হলো। যদিও বিক্রিয়া ইম্পর্টেন্ট না, বিক্রিয়া আমাদের কোনো কাজে আসবে না, জাস্ট আমরা শিখতেছি আর কি। MCQ তো লাগবে না, MCQ তো জাস্ট এইটুকুই মনে রাখলেই হচ্ছে কি কি আছে এখানে। তো আমরা ক্যালোমেল তড়িৎদ্বারে যে অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটলো, এটা যদি আমরা কোষ সংকেত দেখতে চাই, প্রথমত আমাদেরকে প্লাটিনাম নিতে হবে। আমরা দেখছিলাম যে প্লাটিনাম যদি ইউজ করা হয় তাহলে কোষ সংকেতে প্রথমে প্লাটিনাম লিখতে হয়। আর আমরা জানি মার্কারি হচ্ছে একটা তরল ধাতু, তো এফ তো লিকুইড অবস্থায় থাকে। তো এখান থেকে সে Hg2Cl2 এইটাতে কনভার্ট হবে এবং এটা আর কি সলিড অবস্থায় থাকবে।
Ag2Cl2 এর সলিড অবস্থায় থাকবে এবং এখানে KCl এর সম্পৃক্ত দ্রবণকে নেওয়া হবে। তো ক্যাথোডে কি হচ্ছে, মার্কারি প্লাস একটা ইলেকট্রনকে গ্রহণ করে মার্কারিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, দুইটা মার্কারি প্লাস দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে দুইটা মার্কারিতে কনভার্ট হচ্ছে। তাহলে ক্যাথোডের কোষ সংকেতটা কী হবে, যাচ্ছে এটার উল্টা। ক্যাথোডে আমরা দেখছিলাম প্লাটিনামটা পরে যাচ্ছে, আর বেসিক্যালি এখানে KCl অ্যাকোয়াসটা যেহেতু আমরা এখানে লিখছি দেন এখানেও লিখি, তাহলে KCl অ্যাকোয়াস এটা দিলাম। এরপর হচ্ছে যে Ag2Cl2 যেটা থাকবে, তাই না, এই প্লাসটা তো বেসিক্যালি আর কি এই যৌগ রূপে আছে। এই Ag2Cl2 সলিড এটা হচ্ছে যে মার্কারি লিকুইডে কনভার্ট হবে, আর এখানে আমি একটা প্লাটিনাম ইউজ করব। এই হলো আমাদের কোষ সংকেত ক্যালোমেল তড়িৎদ্বারের আর হচ্ছে অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়া। তো আমাদের এই বিক্রিয়া কোষ সংকেত নাম মনে রাখলে হচ্ছে আমাদের এটা মনে রাখতে হবে, KCl প্রবেশ করা হচ্ছে মার্কারি ক্লোরাইডের পেস্ট থাকে, লবণ সেতু থাকতেছে, হালকা প্লাটিনাম ইউজ করা হয়, এখানে কপার তার থাকে শেষ, আর ইএমএফটা কখনো 0 ভোল্টের সমান হবে না। তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে KCl একটা ঘনমাত্রা থাকে, ঠিক আছে, এটার একটা ঘনমাত্রাকে তো এস দ্বারা প্রকাশ করা হয়, এটা ঘনমাত্রা থাকবে আর কি। তো এই ঘনমাত্রাটাকে তুমি যদি বাড়াও, KCl এর ঘনমাত্রাকে যদি তুমি বাড়াও ক্যালোমেল তড়িৎদ্বারে, তাহলে ক্যালোমেল তড়িৎদ্বারের ইএমএফটাও বেড়ে যায়। বেসিক্যালি ক্যালোমেল তড়িৎদ্বারের তো তোমার ফিক্সড কোনো ইএমএফ ভ্যালু নাই, এটা তো 0 সমান হবে না, এক এক ল্যাবে আর কি এক এক রকম ইএমএফ থাকবে আর কি তোমার ঘনমাত্রার উপর। KCl এর যেমন ঘনমাত্রা দিবা ইএমএফও ওই রকমই থাকবে, বা বাড়াইলে বাড়বে ইএমএফ, KCl এর ঘনমাত্রা কমালে ইএমএফ কমবে, এই আর কি। তো যদিও এটা আদর্শ হিসেবে 1 মোলার ধরে নেওয়া হয়, MCQ কোশ্চেনও পাবা যে 1 মোলার বলে দিছে KCl এর ঘনমাত্রা, এই আর কি। এইটা নিয়ে বেশি করার দরকার নেই, এই আর কি। আচ্ছা, কোনটি ক্যালোমেল ইলেকট্রোড নামে পরিচিত? ক্যালোমেল, দেখো ক্যালোমেলে মার্কারি ক্লোরাইড থাকে, Ag থেকে Ag2+ কনভার্ট হয়েছে বা Ag+ কনভার্ট হয়েছে। তো এটা তো অ্যানোডে বেসিক্যালি এটাই হয়, তো এটাই অ্যান্সার। ক্যালোমেল যেহেতু বলছে, ক্যালোমেলে মার্কারি ক্লোরাইডের পেস্ট থাকে, হাইড্রোজেন হবেই না, সিলভার জিঙ্ক কিছুই হবে না। একটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের তড়িৎ বিভব কত? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার তড়িৎ বিভব হচ্ছে 0 ভোল্ট, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আচ্ছা, ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয়? ক্যালোমেল তড়িৎদ্বারে সবাই এটা দেখাবে Ag2Cl2, এটা না, Ag2Cl2 এটা ব্যবহৃত হয়। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে হাইড্রোজেন। আর এগুলো কি? এগুলো হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার, ঠিক আছে। আমরা এখন অর্ধকোষের শ্রেণী বিভাগটা দেখব। অর্ধকোষের শ্রেণী বিভাগে আগে আমরা জানবো যে অর্ধকোষটা কি। যদি আমরা পড়ছি অর্ধকোষটা কি, অর্থাৎ কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎদ্বার, সেটা অ্যানোড হতে পারে, ক্যাথোড হতে অ্যানোড হইতে পারে, ক্যাথোড হইতে পারে, তড়িৎদ্বার প্লাস তড়িৎ বিশ্লেষ্য ওই লবণের, ধরো ওই কোনো একটা ধাতুর তড়িৎদ্বার এবং ওই ধাতুর লবণের তড়িৎ বিশ্লেষ্যকে বলা হবে তোমার হচ্ছে অর্ধকোষ। তো ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষে বেসিক্যালি ইউজ হয়, দেখবা যে জিঙ্ক থেকে Zn2+, যেটা কিনা ড্যানিয়েল কোষে আমরা দেখছি, ধাতু ও ধাতব আয়ন অর্ধকোষ। তারপর হতে পারে Copper2+, দুটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হচ্ছে। তো বেসিক্যালি ড্যানিয়েল কোষের যদি জিঙ্ক কপার থাকে তাহলে তোমার কোশ্চেন এইভাবে দিবে যে ধাতু বা নিচে কোনটি ধাতু ও ধাতু আয়ন অর্ধকোষ? ধাতুর আয়ন অর্ধকোষ হচ্ছে এইটা, অপশন এইভাবে থাকবে। আবার বলছে ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। হ্যাঁ, অদ্রবণীয়, এটা একটু মার্ক করো, অদ্রবণীয়। অদ্রবণীয় মানে কি? যেটা কিনা দ্রবীভূত হবে না, যেটা কিনা অদক্ষেপ পড়বে, তাই না, যেটা কিনা তোমার অদক্ষেপ পড়বে দ্রবণে। এখন ধরো ধাতুটা হচ্ছে ধরো তোমার মার্কারি, আর ওই ধাতুর অদ্রবণীয় লবণ যেটা কিনা ধরো যে Ag2Cl2, ঠিক আছে। মার্কারি তো সাধারণত লিকুইড অবস্থায় থাকে এবং এই মার্কারির লবণ এটা বেসিক্যালি সলিড হয়, এটা কিনা দ্রবীভূত হয় না। তো আমরা এটা দেখছি বেসিক্যালি যে Hg থেকে Ag2Cl2 তে কনভার্ট হচ্ছে, লিকুইড থেকে তোমার সলিডে কনভার্ট হচ্ছে, অথবা সলিড থেকে আবার
ধরো Ag2Cl2 সলিড থেকে আবার মার্কারিতে কনভার্ট হচ্ছে, এই আর কি। মানে একটা হচ্ছে কি অ্যানোডে একটা ঘটনা ঘটতেছে, ক্যাথোডে আরেকটা ঘটনা ঘটতেছে, তাই না? আচ্ছা, তো এই ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ বললে বেসিক্যালি তুমি দেখতেই পাচ্ছ মার্কারি আর মার্কারি ক্লোরাইড, মার্কারি লবণ আছে। তো এটা হচ্ছে যে ক্যালোমেল তড়িৎদ্বার, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো, ক্যালোমেল তড়িৎদ্বার, ঠিক আছে? এটা কি ক্যালোমেল ক্যালোমেল তড়িৎদ্বার, ওকে। তাহলে ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ, মার্কারি ক্লোরাইড একটা অদ্রবণীয় লবণ, সেটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। তো জারণ বিজারণ অর্ধকোষ সাধারণত অবস্থান্তর ধাতু থেকে হয়ে থাকে আর কি, ঠিক আছে? অবস্থান্তর ধাতু। তো অবস্থান্তর ধাতুর আমরা জানতাম যে ডি অরবিটালে ইলেকট্রন থাকে 1 থেকে 9, এই আর কি। যদিও কপারের ক্ষেত্রে এটা ধাতুর আয়নই দিবা, বাট কপার বাদে বাদ বাকিগুলো তুমি আর কি জারণ বিজারণ অর্ধকোষ দিতে পারো, কারণ এগুলা হচ্ছে অবস্থান্তর ধাতু দ্বারা হয় জারণ বিজারণ অর্ধকোষ। তো একটাই উদাহরণ এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে যে আয়রন 2+ থেকে আয়রন 3+-এ কনভার্ট হচ্ছে। এইটাই বেশ জারণ বিজারণ অর্ধকোষ উদাহরণ আর কি। বলবে যে নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ, সো এইভাবে আর কি কোশ্চেন থাকবে। সো আয়রন তো একটা অবস্থান্তর ধাতু, অথবা আয়রন যদি অপশনে না থাকে আরেকটা অপশন থাকতে পারে এরকম যে টিন 2+ থেকে ধরো টিন 4+-এ কনভার্ট হয়েছে। তো জারণ বিজারণ অর্ধকোষ যদি আয়রন না থাকে তাহলে এটা অ্যান্সার দিবা, 3 থেকে 2+ থেকে 4+-এ কনভার্ট হয়েছে। গ্যাস অর্ধকোষটা মনে রাখবা হাইড্রোজেন তড়িৎদ্বার, ঠিক আছে? হাইড্রোজেন তড়িৎদ্বার। গ্যাস অর্ধকোষটা কি বলতো, হাইড্রোজেন তড়িৎদ্বার, ঠিক আছে? এই আর কি। তো বা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এটাও হইতে পারে, অপশনে যেটা থাকবে। এখন এখানে যে এই ঘটনাটা আসলে ঘটছিল গ্যাস অর্ধকোষে বা হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে বিক্রিয়াটা যেটা হয়েছিল, দেখা যাচ্ছে যে হাইড্রোজেন ও বেসিক্যালি গ্যাসীয় অবস্থায় থাকে, ও ধরো ইলেকট্রনকে ছেড়ে দিছে আর কি। হ্যাঁ, ইলেকট্রনকে ধরো ভাই তোমার ছেড়ে দিয়ে ধরো হাইড্রোজেন প্লাসে কনভার্ট হয়েছে আর কি, ঠিক আছে? তো এখানে তো সমতা হয়নি, দুইটা হাইড্রোজেন একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে একটা হাইড্রোজেনে কনভার্ট হয়েছে, তাই না? তা এটা তো হবে না, এই জন্য আমরা আগে একটা হাফ দিলাম, 2 2 কাটা, তাহলে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে হাইড্রোজেন প্লাসে কনভার্ট হয়েছে, এই তো। এটা আর কি অ্যাকুয়াসে কনভার্ট হয়েছিল, এই আর কি। এরপর আমরা দেখব ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ। তো ধাতু তো ধরতে পারো যে সোডিয়াম, আর ধাতুর অ্যামালগাম হচ্ছে এটাই বেসিক্যালি ধাতুর অ্যামালগাম, আর ধাতুর আয়ন মানে ধাতুরই আয়ন, এই আর কি। ধাতুর অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষের কোষ সংখ্যাটা অনেকটা এরকম হতে পারে অ্যানোডে, যদিও, ঠিক আছে? সোডিয়াম প্লাস, এই আর কি। তো তোমাকে জাস্ট বলবে যে ধাতু অ্যামালগাম ধাতু আয়ন অর্ধকোষ কোনটা, অপশনে এভাবে দেওয়া থাকবে। গ্যাস অর্ধকোষ কোনটা, তারপরে জারণ বিজারণ অর্ধকোষ কোনটা, ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ কোনটা, ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ কোনটা, এই আর কি। আচ্ছা দেখো, জারণ বিজারণ অর্ধকোষ কোনটা? ক্লোরিন হবে না, সোডিয়াম হবে না, আয়রন। কারণ জারণ বিজারণে কি হয়, আয়রন থাকে অথবা টিন থাকে, আর অবস্থান্তর মৌলগুলো থাকে। অ্যান্সার ডি। তো আমরা এখন শুষ্ক কোষ নিয়ে একটু কথা বলবো, অথবা ড্রাই সেল। এখন শুষ্ক কোষের ব্যাপারটা কি? কোষ তো ধরো আসলে ব্যাটারি, বেসিক্যালি আমরা আমাদের টর্চ লাইট, তারপরে বা ধরো রিমোটে যেসব ব্যাটারিগুলো ইউজ করে থাকি, পেন্সিল ব্যাটারি যেটাকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে শুষ্ক ব্যাটারি। এখন শুষ্ক ব্যাটারিতে কি হয় দেখো, আমরা আগেকার কোষগুলোতে দেখছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে বিভিন্ন দ্রবণ নেওয়া হচ্ছে, তরল দ্রবণ নেওয়া হচ্ছে, এবং তড়িৎ দ্বারাও থাকে। তো শুষ্ক কোষে যে ব্যাপারটা হয়, তরল তড়িৎ বিশ্লেষ্যের পরিবর্তে এখানে আসলে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট হিসেবে পেস্ট নেওয়া হয়, ঠিক আছে? তাহলে তরল তড়িৎ বিশ্লেষ্য এটার পরিবর্তে আসলে এই লিকুইডের পরিবর্তে, ঠিক আছে, দ্রবণের পরিবর্তে আসলে ইলেকট্রোলাইট হিসেবে একটা পেস্ট, একটা দ্রবণ পেস্টকে নেওয়া হচ্ছে। তবে সেই কোষকে আসলে শুষ্ক কোষ বা ড্রাই সেল বলে, ঠিক আছে? এটাই হচ্ছে শুষ্ক কোষের বৈশিষ্ট্য। তার মানে এখানে ইলেকট্রোলাইট হিসেবে একটা পেস্ট থাকতেছে, একটা ঘন পদার্থ থাকতেছে। শুষ্ক কোষের আরেকটা নাম হচ্ছে ল্যাকলেন্স সেল, ঠিক আছে? শুষ্ক কোষের আরেকটা নাম হচ্ছে ল্যাকলেন্স সেলস। লেটসে
এটা হচ্ছে আমাদের ব্যাটারি, অনেকটা দেখতে তো এরকমই হয় রিমোটের ব্যাটারিগুলা। এখানে একটা প্রান্ত থাকে পজিটিভ এবং এই দিকে থাকে নেগেটিভ, এই আর কি। এখন এই ব্যাটারি বা কোষের উপরে একটা প্রলেপ থাকে, তাই না? প্রলেপ থাকে। তো আমরা কি করলাম, এই প্রলেপটাকে ছিঁড়ে ফেললাম, এই দিক দিয়ে কাট করে এইভাবে ভাঁজ করে নিয়ে আসলাম। ঠিক আছে, এইভাবে যদি ভাঁজ করে নিয়ে আসি তাহলে অনেকটা দেখতে এরকম হবে। ভেতরে থাকবে একটা দণ্ড, এই দণ্ডটাকে বলা হবে কার্বন দণ্ড। ঠিক আছে, এই দণ্ডটাকে বলা হবে কার্বন দণ্ড। এবং এই ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত থাকবে এবং একটা নেগেটিভ প্রান্ত থাকবে। পজিটিভ প্রান্তটাকে বলা হচ্ছে অ্যানোড আর নেগেটিভ প্রান্তটা হচ্ছে ক্যাথোড। এই পজিটিভ প্রান্তটা হয়ে থাকে জিঙ্কের শুষ্ক কোষে। আচ্ছা, এবং এখানে যে আবরণটা, বেসিক্যালি এখানে আবরণে থাকে একটা পেস্ট থাকে আর কি। আর আমরা বাইরের দিকে যদি চিন্তা করি, বাইরের দিকে থাকে হচ্ছে দস্তার পাত আর কি, মানে উপরে আর কি দস্তার পাত থাকে আর কি। ব্যাটারির উপরে যে ধরো তোমার বিভিন্ন স্টিকার দেওয়া থাকে না, ওটা আসলে জিঙ্কের পাত্র থাকে বা দস্তার কৌটা। ঠিক আছে, দস্তার পাত্র বা কৌটা, এবং মাঝখানে থাকে তোমার হচ্ছে পেস্ট, সেটা হচ্ছে এই যে এগুলার পেস্ট থাকে। আর একদম মাঝখানে থাকে হচ্ছে তোমার কার্বন দণ্ড। আশা রাখি বুঝতে পারছো ব্যাপারটা। তো এই যে পেস্টটা যেটা থাকে আর কি, সো এই পেস্টটা হচ্ছে যে পেস্টে তোমার কার্বন থাকতে পারে, কার্বন অথবা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা জিঙ্ক ক্লোরাইড, এগুলো থাকে আসলে এই শুষ্ক কোষের পেস্টে। আর বাইরের দিকে থাকে দস্তার পাত্র, দস্তা তো জিঙ্ক আর কি। ঠিক আছে, এই তো আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডটা ইউজ করাটা আসলে ভালো আর কি। আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করি তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে, মানে ভালো কারেন্ট ফ্লো করতে পারে আর কি। সো যেসব কোষ, শুষ্ক কোষে অ্যামোনিয়াম ক্লোরাইডটা বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে। আর হচ্ছে এই শুষ্ক কোষের ইএমএফটা হচ্ছে 1.5 ভোল্ট। খুবই 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউ চলে আসবে। এবং এখানে কার্বন দণ্ড ইউজ করা হচ্ছে মাঝখানে, বাইরের দিকে দস্তার কৌটা, এখান থেকেও এমসিকিউ আসবে তোমাকে বলে দিলাম। আর পেস্টে ব্যবহার করা হয় কার্বন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড বিদ্যুৎ উত্তেজক হিসেবে কাজ করে। এই তো। আচ্ছা, এখন ব্যবহারটা আমরা দেখি, আসো ব্যবহারটা আমরা দেখি, আসো। তো এখানে সংজ্ঞাতে ওটাই বলছে যে তরল তড়িৎ বিশ্লেষণের পরিবর্তে যদি পেস্ট নেওয়া হয়, একটা ঘন দ্রবণ নেওয়া হয়, সেটাই হচ্ছে শুষ্ক কোষ। ব্যবহার দেখি, আসো। সাইকেলের আলো, এটাতে শুষ্ক কোষে ব্যবহার করা হচ্ছে, বা বাইকের আলো, টর্চে ব্যবহার করা হচ্ছে, এটা আমাদের বইয়ে আছে, টর্চের শুষ্ক কোষ ব্যবহৃত হয়। রেডিও, টিভি, এদের রিমোট কন্ট্রোল, যেগুলো রিমোটে ব্যবহার করা হচ্ছে, টর্চ, রিমোট, এইসব মনে রাখতে পারো। ব্যাটারি হিসেবে ড্রাই সেলকে ব্যবহার করা হয়। এখন আমরা এমসিকিউ দেখি, নিচের কোন জোড়া ইলেকট্রোড সাধারণত ড্রাই সেলে ব্যবহৃত হয়? আমরা ফার্স্টেই দেখছিলাম যে ড্রাই সেলে মাঝখানে হচ্ছে একটা দণ্ড থাকে, যেটা কিনা কার্বন দণ্ড, কার্বন দণ্ড। আর হচ্ছে যে এই দিকে থাকে হচ্ছে যে তোমার এইসব আর কি, এইদিকে কার্বন দণ্ড, আর এখানে থাকে হচ্ছে যে দস্তা, দস্তা বা জিঙ্কের পাত। আর এখানে পেস্ট থাকে, পেস্ট হিসেবে থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকতে পারে, জিঙ্ক ক্লোরাইড থাকতে পারে। ফার্স্টে ছিল কার্বন, কার্বন না, হ্যাঁ কার্বনের পেস্টও থাকতে পারে, কার্বনের পেস্টও থাকতে পারে এখানে। তো এই ঘটনা। তো তাহলে আমাদের দেখো এমসিকিউতে কী কী আছে, তামার দণ্ড, দস্তা। তামা এখানে কই থেকে আসবে? তামা তো কপার, আসলে এটা হবে না, তামার পাত দস্তার পাত হবে না। আচ্ছা, কার্বন দণ্ড, হ্যাঁ কার্বন মাঝখানেরটা, এটা কার্বন আসলে দণ্ডই, ঠিক আছে, এটা হচ্ছে। আর দস্তার কৌটা বা পাত, এটা হচ্ছে দস্তার দণ্ড, আবার হবে না, এই আর কি। তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অ্যান্সার সি। আমরা এখন নার্নস্টের সমীকরণটা দেখব। নার্নস্টের সমীকরণ দেখার আগে চলো আমরা আগে একটা রিয়াকশন বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে এখানে এ একটা বিক্রিয়া করছে, সেখান থেকে এখানে এ একটা ইলেকট্রনকে ত্যাগ করে এ প্লাসে কনভার্ট হলো। এখানে আমাদের কাছে বি প্লাস একটা বিক্রিয়ক আছে, সে একটা ইলেকট্রনকে গ্রহণ করে বিতে কনভার্ট হলো।
এখন ধরো এটা সলিড অবস্থায় আসছিল, সলিড অবস্থায় ছিল, দেন আর কি সেটা ধরো ধরো এটা অ্যাকুয়াসে কনভার্ট হইলো, এই আর কি, ধরো অ্যাকুয়াসে কনভার্ট হলো বা লিকুইডে হইতে পারে, হোয়াট এভার। বি প্লাসটা ধরো অ্যাকুয়াস অবস্থায় ছিল, এটা ধরো তোমার সলিড অবস্থায় হলো, ঠিক আছে। আচ্ছা, এখন ধরলাম যে এ এর মোল সংখ্যা হচ্ছে এক্স, এর মোল সংখ্যা হচ্ছে এক্স, আর বি এর মোল সংখ্যা হচ্ছে ওয়াই। এই কলম লেখে না কেন, কালি শেষ। আচ্ছা, বি এর মোল সংখ্যা হচ্ছে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি নার্নস্ট ইকুয়েশনটা লিখি সেটা কীরকম হবে চলো দেখি। তো নার্নস্ট ইকুয়েশনটা যদি আমি লিখি সেটা কীরকম হবে, নার্নস্ট ইকুয়েশন সেটা হচ্ছে ই সেল সমান হবে ই নট সেল, ই সেল সমান হবে ই নট সেল, আন্তরিকভাবে দুঃখিত আওয়াজ হওয়ার জন্য, বাসার কাজ চলে হয়তো। 2.303 RT ডিভাইডেড বাই EF লগ অফ সামথিং। এখন আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে দেখছিলাম কেপিকেসি লেখার সময়, কেপিকেসিটা হচ্ছে যে স্থির চাপে সাম্যাঙ্ক কেপি, আর স্থির আয়তনের সাম্যাঙ্ককে বলা হয় কেসি। কেপিকেসি আমরা লিখতাম যে উপরে দিতাম আর কি উৎপাদ, নিচে দিতাম হচ্ছে বিক্রিয়ক আর কি। তো আমরা এখানেও সেম কাজই করব, মানে ওখানে উৎপাদ দিব উপরে আর নিচে দিব বিক্রিয়ক। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি উৎপাদ হচ্ছে আমাদের এই পাশের গুলা, আর এটা হচ্ছে বিক্রিয়ক। এখন উৎপাদে আমরা কোনগুলা দিব, অবশ্যই আয়নগুলা নিয়ে আসব, ঠিক আছে। আমরা কেপিকেসি যখন লিখতাম তখন দেখা যাইতো যে আমরা আয়নের ঘনমাত্রাকেই লিখতাম, সলিড অবস্থা যেগুলা সেগুলাকে 1 ধরে চিন্তা করতাম আর কি। তো এখানে আমরা উপরে যেটা দিব সেটা হচ্ছে উৎপাদটাই আমরা লিখবো আর কি, মানে উৎপাদে যেটা আয়ন আছে সেটা লিখব। তো উৎপাদে এখানে আয়ন আমরা দেখতে পাচ্ছি A+, তাহলে A+-এর ঘনমাত্রাকে এখানে লিখে দিব। আর নিচের লিখব হচ্ছে বিক্রিয়ক, অর্থাৎ লবে দিলাম উৎপাদক, নিচে দিলাম হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক যেটা আয়ন অবস্থায় আছে সেটার ঘনমাত্রা। আচ্ছা, এখন আমরা দেখতাম যে সামনে যে মোল সংখ্যাটা থাকে সেই মোল সংখ্যাটা পাওয়ারে চলে যেত, এখানেও সেম কাজই করব, মোল সংখ্যাটা পাওয়ারে দিব, এখানেও মোল সংখ্যাটা পাওয়ারে দিয়ে দিব। এখন ই সেল মানে কি, ই সেলটা হচ্ছে টি তাপমাত্রায় কোষের বিভব। ই সেলকে কি বলা হচ্ছে, ই সেলকে বলা হচ্ছে টি তাপমাত্রায়, ঠিক আছে, ই সেলকে বলা হচ্ছে টি তাপমাত্রায়, ই সেলটা হচ্ছে আমাদের টি তাপমাত্রায় কোষের বিভব। ওকে, এটা একটা বিভব আর কি ই সেল। আচ্ছা, ই সেল এটা ইন্ডিকেট করছে। আর ই নট সেলটা কি বলতো, ই নট সেলটা হচ্ছে প্রমাণ অবস্থায় কোষের বিভব। এখন প্রমাণ অবস্থা বলতে কি বোঝাচ্ছে, আসো দেখি। প্রমাণ অবস্থা মানে কি এসটিপি না, এসটিপিতে বেসিক্যালি টেম্পারেচার হয় 0 ডিগ্রি, আর এসএটিপি যেটা এমবিএন সেটাতে হয় হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। তো এখানে আমরা ইনট সেল হচ্ছে প্রমাণ অবস্থায় যে ব্যাপারটা ঘটে সেটা লিখব। তাহলে প্রমাণ অবস্থায় দেখতেই পাচ্ছ 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস, এই আর কি। আর ঘনমাত্রাটা কত থাকবে, তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রাটা থাকবে হচ্ছে 1 মোলার, ঠিক আছে। বেসিক্যালি তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা থাকবে 1 মোলার, এবং অত তাপমাত্রায় কোষের বিভবটাই হচ্ছে ইনট সেল ইন্ডিকেট করছে। ফাইন। তো এরপর আমরা আরও কিছু টার্মগুলো শিখবো, সেটা হচ্ছে আর এর মানটা হচ্ছে কত বলতো, এসআই এককে 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। আর তুমি যদি সিজিএস এককে লিখতে চাও, এটা এসআই এককে, সিজিএস এককটা যদিও দরকার হবে না, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার, ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার পার
মোল পার কেলভিন, জাস্ট আমি শিখাই দিলাম তোমাকে, এই আর কি। যদিও এখানে এসআই এককটাই লাগবে, সিজিএস এককটা লাগবে না। আচ্ছা, আর এই পুরো অংশটাকে কি বলছে? এই পুরো অংশটাকে বলা হচ্ছে বিক্রিয়া অনুপাত, ঠিক আছে? এই পুরো অংশটাকে কি বলা হচ্ছে বলো তো? আমি এখানে লিখি আবার। এই পুরো অংশটাকে, এই যে আমরা এটাই এখানে লিখলাম, এই পুরো অংশটাকেই বলা হচ্ছে বিক্রিয়া অনুপাত, ঠিক আছে? এই পুরো অংশটাকে বলা হচ্ছে বিক্রিয়া অনুপাত। এই পুরো অংশটাকে বলা হচ্ছে বিক্রিয়া অনুপাত। এই পুরো অংশটাকে বলা হচ্ছে বিক্রিয়া অনুপাত, এই যে এইটা। তো এই বিক্রিয়া অনুপাতকে বেসিক্যালি কিউ দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে বিক্রিয়া অনুপাত। এটা যে কোনো অবস্থায় আর কি, সাম্য অবস্থা ছাড়া যে কোনো অবস্থায় বিক্রিয়া অনুপাতটা হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, এই আর কি। আর সাম্য অবস্থায় বেসিক্যালি এই বিক্রিয়া অনুপাতকে তোমার কিউ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, কিউ দ্বারা প্রকাশ করা হয় যে কোনো অবস্থায়, এটা ঠিক আছে, যে কোনো অবস্থায়। আর হচ্ছে সাম্য অবস্থায় আমরা যখন এই কিউকে আমরা বলবো সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় এই বিক্রিয়া অনুপাতের নামটা চেঞ্জ হয়ে যাবে সাম্যাঙ্ক। সাম্যাঙ্ক, সেই সাম্যাঙ্ককে আমরা কে দ্বারা প্রকাশ করব, এই আর কি। তো আসো এবার আমরা একটা শর্টকাট প্রসেস দেখি। আমরা নার্নস্টের ইকুয়েশনটা আরেকবার লিখছি। তো নার্নস্টের ইকুয়েশন এরকম ছিল যে ই সেল সমান হচ্ছে ই নট সেল, তাই না? ই সেল হচ্ছে যে কোনো তাপমাত্রায় বিভব, আর ইনর সেলটা হচ্ছে প্রমাণ অবস্থায় বিভব আর কি। ইনর সেল মাইনাস হচ্ছে 2.303 RT ডিভাইডেড বাই ইএফ লগ অফ। এখন ওই যে বিক্রিয়া অনুপাতকে আমরা এখানে প্রকাশ করেছিলাম, যে বিক্রিয়া অনুপাতকে কিউ দ্বারা লেখা যায়, মানে পুরো জিনিসটাকে আমি বিক্রিয়া অনুপাতটা এটা যে লিখছি আর কি, যে উৎপাদ বাই বিক্রিয়ক, তাই না? এটাই তো বিক্রিয়া অনুপাত। এই পুরো জিনিসটাকে আমি এভাবে না লিখে জাস্ট কিউ দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখলাম লগ অফ কিউ। এখন আমরা দেখছিলাম আগের ক্লাসগুলোতে যে সাম্য অবস্থা যখন থাকে, সাম্য অবস্থায় একটা বিক্রিয়ায় দেখাচ্ছে তোমার হচ্ছে দ্রবণ চাপ থাকে, আরেকটা থাকে হচ্ছে অভিস্রবণ চাপ। দ্রবণ চাপটা কি? যখন হচ্ছে অ্যানোড থেকে হচ্ছে তোমার ধাতু বেসিক্যালি যখন তড়িৎ বিশ্লেষণে প্রবেশ করে, তখন সে একটা চাপের সম্মুখীন হয়, সেটাকে বলা হচ্ছে দ্রবণ চাপ। আর অভিস্রবণ চাপটা কি? যখন হচ্ছে দ্রবণ থেকে কোনো ধাতু যখন হচ্ছে একটা তড়িৎ দ্বারে জমা হতে চাচ্ছে, তখন যে সে চাপটা অনুভূতি ফিল করে, সেটাকে বলা হচ্ছে অভিস্রবণ চাপ। এই সাম্য অবস্থায় হচ্ছে দ্রবণ চাপ, যেটাকে আমরা P1 দ্বারা প্রকাশ করেছিলাম, আর অভিস্রবণ চাপ যেটাকে কিনা P2 দ্বারা প্রকাশ করেছিলাম। তো এই সাম্য অবস্থায় দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপটা সমান হয়ে যায়। হ্যাঁ, দ্রবণ চাপ আর অভিস্রবণ চাপটা সমান হয়ে যায়। তাহলে কি হয়? তাহলে হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোটা শূন্য হয়, তখন আর কারেন্ট ফ্লো হবে না, এই কোষের মধ্যে দিয়ে বেসিক্যালি কোনো কাজ করতে পারবে না। এর ফলে কি হয়? এর ফলে ই সেল অর্থাৎ টি তাপমাত্রায় যে কোষের বিভব, সেটাও কিনা জিরো হয়ে যায়, তাই না? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না কেন? আসলে এখানে বুঝে গেছে। তো এই হচ্ছে ঘটনা। তাহলে ই সেলটা জিরো হয়ে যাচ্ছে সাম্য অবস্থায়, তাই না? তাহলে হচ্ছে কিউটা হচ্ছে বিক্রিয়া অনুপাত। তো সাম্য অবস্থায় বিক্রিয়া অনুপাতটাকেই আমরা ওইটাকে কে দ্বারা প্রকাশ করতাম, যে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক, তাই না? তাহলে সাম্য অবস্থায় এই কিউটা, মানে সাম্য অবস্থায় আর কি, সাম্য অবস্থায় এই কিউটা সাম্য ধ্রুবকে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়া অনুপাতটা সাম্য ধ্রুবকে পরিণত হয়ে যাচ্ছে। এটা ছিল হচ্ছে তোমার বিক্রিয়া অনুপাত, তাই না? বিক্রিয়া অনুপাত। আর এটাকে বলছো তুমি সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। সাম্য অবস্থায় যে বিক্রিয়া অনুপাত, সেটাকেই বলা হচ্ছে সাম্য ধ্রুবক। ওকে, তাহলে আমরা এখন আসো রিপ্লেস করে দিই। তাহলে আমাদের সাম্য অবস্থায় কি ঘটনা ঘটবে চলো দেখি। সাম্য অবস্থায় কি ঘটনা ঘটতেছে? ফাইন, সাম্য অবস্থায় কি ঘটনা ঘটে? আচ্ছা, তো দেখো সাম্য অবস্থায় আমাদের ই সেলটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এই পোর্শনটুকু জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা জিরো বসালাম। ইনর সেল লিখবো, ইনর সেল লিখলাম। তারপর হচ্ছে এইটা যে আসে সেটাই লিখবো, 3.30 RT ডিভাইডেড বাই ইএফ লগ অফ কিউ। এটা তো বিক্রিয়া অনুপাত ছিল, এটাকে এখন সাম্য ধ্রুবকটা লিখতে হবে, লগ অফ কে, ঠিক আছে? তাহলে ই নট সেল সমান আমরা এখান থেকে পাচ্ছি
ই নট সেল সমান 2.303 RT ডিভাইডেড বাই EF লগ অফ তোমার কে, ঠিক আছে, লগ অফ কে, কে এটাই হচ্ছে সাম্য ধ্রুবক। আচ্ছা, তো এই তো ই নট সেলের একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম সাম্য অবস্থায়, ঠিক আছে, ই নট সেলের সাম্য অবস্থায় এই ফর্মুলা। আর ই নট সেলের আরেকটা সূত্র আছে, সেটা কিনা প্রমাণ অবস্থায়। ই নট সেলের আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে প্রমাণ অবস্থায়, সেটা হচ্ছে ই নট অফ অ্যানোড, অ্যানোডের অক্সিডেশন যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়, তাই না, ক্যাথোডের রিডাকশন। ঠিক আছে, ই নট সেলে তাহলে অ্যানোডের জারণ যোগ ক্যাথোডের বিজারণ, এটা আমরা যোগ করে দিলাম। তাহলে ই নট সেলের এটা একটা ফর্মুলা, এটা আরেকটা ফর্মুলা ই নট সেলের, ঠিক আছে। তো ই নট সেলের এই সূত্রটা হচ্ছে সাম্য অবস্থায়, সাম্য অবস্থায়, আর এই সূত্রটা হচ্ছে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায়, এই আর কি। আচ্ছা, তো এখন আমরা দেখছিলাম যে ইএমএফ এ আরেকটা এরকম সূত্র ছিল, হ্যাঁ, ইএমএফ এর, ইএমএফ এরকম ছিল যে ই অফ অ্যানোড অক্সিডেশন যোগ ই অফ ক্যাথোড তোমার রিডাকশন, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রমাণ অবস্থায় আর কি ইএমএফ এর এই সূত্রগুলা, ওকে। তো বেসিক্যালি এই সূত্র আর এই সূত্রের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, ঠিক আছে। এটা হচ্ছে যে তোমার ই নট সেল আমরা কখন ইউজ করতেছি, প্রমাণ অবস্থায় আর কি, প্রমাণ অবস্থায়, হ্যাঁ, প্রমাণ অবস্থায়। বেসিক্যালি যখন তোমার ঘনমাত্রা না দেওয়া থাকতেছে, হ্যাঁ, ঘনমাত্রা যখন দেওয়া থাকে না, তখন আমরা এই দুটো সূত্র ইউজ করি। বেসিক্যালি এই দুটো একই সূত্র ভাই, একই সূত্র, এটা কোনো ইয়া নেই। ঘনমাত্রা যখন দেওয়া থাকবে না, তখন তুমি এই সূত্র, এই সূত্রগুলো ইউজ করবা, ঠিক আছে, একই সূত্র আর কি, যে কোনো একটা ইউজ করলেই হলো। একটা ই নট সেলের ক্ষেত্রে একটা নাম চেঞ্জ হয়ে গেছে, ই নট সেল, আর একটা ইএমএফ, এই আর কি, আর কিছুই না। আচ্ছা, তো ঘনমাত্রা যদি দেওয়া না থাকে তখনই আমরা এই সূত্র ইউজ করবো। তখন ঘনমাত্রা দেওয়া না থাকলে এটাকে আমরা বাই ডিফল্ট 1 মোলার চিন্তা করে নিব। আর ঘনমাত্রা কার দেওয়া থাকবে না, তড়িৎ বিশ্লেষ্যের, এই আর কি। আর তড়িৎ বিশ্লেষ্যের যদি ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে আমরা এই যে এই সূত্রটা ইউজ করবো। তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা যদি ঘনমাত্রা দেওয়া থাকলে, দেওয়া থাকলে আমরা এটা ইউজ করব, আর না দেওয়া থাকলে আমরা এটা ইউজ করব, এই তো। তো আমরা দেখো ই সেলের আমরা দুইটা ই সেলের ফর্মুলাটা বা নানোর সমীকরণ যেটা, সেটা ছিল হচ্ছে, আমি আবার একটু লিখতেছি, ই সেল সমান হচ্ছে ই নট সেল, ই নট সেল মাইনাস 2.303 আর টি ডিভাইডেড বাই ইএফ, ঠিক আছে, ইন্টু হচ্ছে লগ অফ তোমার কিউ, ঠিক আছে। এখন তোমার সাম্যাবস্থায় বেসিক্যালি এই মানটা 0 হয়ে যায়, ঠিক আছে। তখন ই নট সেল সমান আমি বলতেই পারতেছি যে 2.303 আর টি ডিভাইডেড বাই ইএফ লগ অফ কে। আচ্ছা, তো এখন আমরা একটা মান আমাদেরকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে 2.303 ইন্টু আর, ঠিক আছে, আর ইন্টু ধরো কিছু যদি না বলা থাকে, তখন আমরা এই যে তাপমাত্রাটা সেটাকে 298 কেলভিন ধরে নিব, অর্থাৎ 25°C তাপমাত্রা, যেটা 298 কেলভিন ডিভাইডেড বাই 96,500। তো কোশ্চেনে যদি তোমার টেম্পারেচার ভ্যালুটা না দেওয়া থাকে, তখন তো তোমার টেম্পারেচার ভ্যালুটা ধরে নিতে হবে। তখন তুমি সেটাকে 298 কেলভিন ধরে নিবা। আর এই মানটা যদি হিসাব করো, আর এর মান তো ডেফিনেটলি 8.314 জুল পার মোল পার কেলভিন, তাই না? আচ্ছা, তো এই ভ্যালুটা হবে 0.059। তো এটা একটু মনে রাখবা যে এই ভ্যালুটা ডিরেক্ট এটা হবে। বেসিক্যালি এটা মনে রাখতে পারো কীভাবে, দেখো 1908, এটা আমার মনে থাকে কারণ আমাদের বেলায় আমার স্কুলের সিনিয়র ভাই ঢাকা মেডিকেল কলেজে 59তম হয়েছিল।
তো এই জন্য আর কি আমার এই ভ্যালুটা মনে থাকে আর কি। তো এখন ই সেলের সূত্রটা আমরা একটা এমসিকিউ শর্টকাট বানাতে পারি। সেটা হচ্ছে যে ই সেলের তো এই সূত্র আমরা দেখলাম, তাই না? সেটা হচ্ছে যে আমি আবার লিখছি, ই সেলের যে সূত্রটা সেটা হচ্ছে ই নট সেল minus 2.303 RT divided by EF log of Q, ঠিক আছে? তো এখন আমাদের যে এই 2.303 RT divided by F, হ্যাঁ, এইটুকের যে মানটা সেটা হচ্ছে 0.059, তাহলে কি হবে? ই নট সেল মাইনাস 0.059, 0.059, ঠিক আছে? 0.059 ডিভাইডেড বাই ই লগ অফ কিউ, ই সেলের সূত্র এটা। আচ্ছা, তো এই যে শর্টকাটটা বেসিক্যালি এটা আমরা এমসিকিউ শর্টকাট হিসেবে মনে রাখবো। ওকে, এটা কখন এই শর্টকাটটা প্রযোজ্য? যখন আমাদের তাপমাত্রা 25°C অর্থাৎ 298 কেলভিন, আর যদি তোমার কোশ্চেনে টেম্পারেচার যদি উল্লেখ না থাকে তাহলে আমরা 298 কেলভিন এইটাকে অ্যাজাম্পশন করে নিব, মানে অ্যাজাম্পশন বলতে ধরেই নিব আর কি। হ্যাঁ, তাপমাত্রার কথা উল্লেখ নেই, তার মানে এটা প্রমাণ অবস্থায় বোঝাচ্ছে যে ঘনমাত্রা 1 মোলার আছে, আমাদের তাপমাত্রা আছে 298 কেলভিন। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখার মতো, সেটা হচ্ছে যে তুমি দেখবা তোমাদের এই কোশ্চেনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তুল্য সংখ্যার ভ্যালুটা হয় 2। তো তুল্য সংখ্যার ভ্যালু যদি 2 হয় তাহলে তখন ই সেল সমান তুমি পাবা, হ্যাঁ, ই নট সেল, ই নট সেল। এখন এই ই এর মানটা যদি বসাও, ই এর মানটা যদি বসাও তাহলে হবে 0.0295 লগ অফ কিউ। 0.059কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, হ্যাঁ, তাহলে এই মানটা আসে। তো আমরা চাইলে এটাও একটু মনে রাখতে পারি। তো বেসিক্যালি আমরা আসলে এটা মনে রাখবো শর্টকাট এমসিকিউ হিসেবে, আর 2 দ্বারা ভাগ করলে 0.0295 এই আর কি। বা তুমি 29ও চিন্তা করতে পারো, বা 30, 0.03 এটাও চিন্তা করতে পারো, বাট এটাই চিন্তা করাই বেটার। আর কিউ মানে তো বুঝছোই, কিউ হচ্ছে যে বিক্রিয়া অনুপাত, অর্থাৎ উপরে হচ্ছে উৎপাদের আয়ন, নিচে হচ্ছে বিক্রিয়কের আয়ন, এই আর কি। হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ, হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ আমরা দেখছিলাম 0 ভোল্ট, ঠিক আছে? তো এই হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফটা 0 ভোল্ট আমরা এটা কখন বলতে পারতেছি? যখন ওই যে হাইড্রোজেন তড়িৎদ্বারকে একটা HCl তড়িৎ বিশ্লেষণের মধ্যে তো রাখা হচ্ছিল আর কি, তাই না? হাইড্রোজেন তড়িৎদ্বারে HCl তড়িৎ বিশ্লেষণ থাকতো ভোল্টামিটারে। তো ওই H+ ঘনমাত্রাটা যখন 1 মোলার হয় এবং টেম্পারেচারটা যখন 298 কেলভিন হয়, তো হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফটা 0 ভোল্ট তখনই হয় যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হচ্ছে 1 মোলার হয়। HCl দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 মোলার হয় এবং তাপমাত্রা হয় 298 কেলভিন। তখন হচ্ছে যে এই হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফটা হয় 0 ভোল্ট এবং এই অবস্থাটাকে বলা হচ্ছে প্রমাণ অবস্থা। তাই আমরা বলবো যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফটাই হচ্ছে 0 ভোল্ট। বাট এই ঘনমাত্রাটা যদি 1 মোলার না হয়, ঠিক আছে, এই ঘনমাত্রাটা যদি 1 মোলার না হয় তাহলে কখনোই 0 ভোল্ট হতে পারবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি এটা লিখে দিচ্ছি, তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা 1 মোলার হলেই তোমার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফটা 0 ভোল্ট হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো যদি
এই এইচ প্লাস আয়নের ঘনমাত্রাটা যদি 1 মোলার না হয় হাইড্রোজেন তড়িৎদ্বারে, তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ হবে 0.059 ইন্টু পিএইচ। ঠিক আছে, যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রায় 1 মোলার না হয় তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফটা তুমি এই শর্টকাট দিয়ে বের করতে পারবা। 0.059 ইন্টু পিএইচ, এই শর্টকাট দিয়ে বের করতে পারবা। এখন এই যে হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ, এটা তোমার পজিটিভও হতে পারে, এটা তোমার নেগেটিভও হতে পারে। পজিটিভ হওয়ার অর্থ এটা জারণ বিভব প্রকাশ করবে, আর নেগেটিভ হলে তোমার বিজারণ বিভব প্রকাশ করবে। এখন পিএইচ এর উপর সেটা ডিপেন্ড করবে, পিএইচ তো যে কোনো কিছু হইতে পারে। তো সেইভাবে তুমি হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফটা এই শর্টকাটে বের করতে পারো যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা 1 মোলার হবে না। তো আসো আমরা সামারি করি নার্নেস্ট ইকুয়েশন। তো আমরা বিক্রিয়াটা আগে লিখি। এ প্লাস বি প্লাস থেকে তৈরি হচ্ছিল এ প্লাস প্লাস বি। এখন এ এর ঘনমাত্রা ছিল এক্স, বি এর ঘনমাত্রা ছিল ওয়াই। ঠিক আছে, এই তো। এখন আমাদের যদি ঘনমাত্রা যদি না দেওয়া থাকে কোশ্চেনে, যদি ঘনমাত্রা না দেওয়া থাকে, যদি ঘনমাত্রা না দেওয়া থাকে তখন আমরা এই যে ইএমএফ বা ই সেলের যে মানটা বের করব। আচ্ছা, তো যদি ঘনমাত্রা দেওয়া না থাকে তখন আমরা বাই ডিফল্ট ঘনমাত্রা হচ্ছে 1 মোলার এটা ধরে নিব। ঠিক আছে, বাই ডিফল্ট ঘনমাত্রা 1 মোলার ধরে নিয়ে ই সেলের তড়িৎদ্বারের বিভব বের করব এই শর্টকাট দিয়ে। ই অফ অ্যানোডের অক্সিডেশন যোগ ই ক্যাথোড রিডাকশন। ঠিক আছে, এটাতে আমরা শর্টকাট দিয়ে আমরা এটা বের করব। আচ্ছা, এখন ধরো যদি ঘনমাত্রা দেওয়া থাকে, যদি ঘনমাত্রা না দেওয়া থাকে তখন বাই ডিফল্ট ঘনমাত্রা 1 মোলার ধরে আমরা এটা দিয়ে করব। ঠিক আছে, আর যদি ঘনমাত্রা দেওয়া থাকে তখন ই সেল আমরা এটা বের করব এইভাবে। ই নট সেল মানে নার্নেস্ট ইকুয়েশনের যে মেইন সূত্রটা, ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই ইএফ লগ অফ উৎপাদকের আয়নের ঘনমাত্রা, এই যে এটা, ডিভাইডেড বাই বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, আচ্ছা, এবং মোল সংখ্যা যেটা সেটা পাওয়ারে যাবে। এর মোল সংখ্যা পাওয়ারে গেল, বি এর মোল সংখ্যা পাওয়ারে গেল। আচ্ছা, ঠিক আছে। আর যদি ধরো কোশ্চেনে যদি তাপমাত্রা বলে দেওয়া না থাকে, তাপমাত্রা না বলে দেওয়া থাকে, অথবা টেম্পারেচার যদি 298 কেলভিন থাকে, তখন শর্টকাটটা হচ্ছে যে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল। আর তখন এই 2.303 RT ডিভাইডেড বাই এফ এর মানটা শর্টকাটে আমরা মনে রাখতে বলছিলাম 0.059 ডিভাইডেড বাই ই, আর লগ উৎপাদকের ঘনমাত্রা। এখানে উৎপাদের ঘনমাত্রাও লিখতে পারো, এটা আমি দেখালাম আর কি। উৎপাদকের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এই আর কি। আর এখানে যদি এর মানটা 2 বসায় দাও, যদি আমি আবার লিখতেছি
যে এখানে শর্টকাটে লিখি যে ধরো দেখা যাচ্ছে ই এর মানটা যদি ধরো তুল্য সংখ্যা ম্যাক্সিমাম 2 হয়, তখন এই জিনিসটা আসে হচ্ছে 0.0295 এরকম আসে, ঠিক আছে। আর হাইড্রোজেন তড়িৎদ্বারের ইএমএফ আরেকটা এখানে লিখি হাইড্রোজেন তড়িৎদ্বারের হচ্ছে কোষ বিভব 0.059 ইন্টু পিএইচ। যখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 মোলারের সমান না। তো এই ছিল হচ্ছে আমাদের সামারি। আমরা এখন এমসিকিউ সলভিংয়ে চলে যাব। আচ্ছা, এখন যদি ধরো এই উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, তো লগ 1 এর মান তো 0, তাই না? লগ 1 এর মান 0 হলে পুরোটা আর কি তোমার 0 হয়ে যাচ্ছে, তাহলে ই সেলের মান হবে ইনট সেলের মানের সমান। তো তখন ইনট সেল ওই যে এভাবে যেটা বের করবে যে অ্যানোডের অক্সিডেশন আর ক্যাথোডের রিডাকশনের যে বিভবটা ওইটা যোগ করে দিলে এটা হয়ে যায়, তখন আর এই ভেজেলের মধ্যে যাওয়া লাগতেছে না। তো এই সূত্র ইউজ করবে আমরা সামনে দেখব। আর ঘনমাত্রা 1 মোলার দেওয়া থাকবে না, কিছু একটা দেওয়া থাকবে, তো সেই হিসেবে আমরা আমাদের তখন আর কি বের করতে হবে। আর আসলে দেখি লগের আরও কিছু মান আছে, সেগুলা আসলে একটু শেখার চেষ্টা করি। তো লগের কিছু কিছু মান আমাদের মনে রাখতে হবে। আমরা পিএইচ বের করার সময় এইসব মান মনে রাখতাম লগের। আসো দেখি লগ। ফার্স্ট অফ অল যেটা দেখবো সেটা হচ্ছে যে লগ 1 এর মান কত। লগ 1 এর মান 0। আর দেখো লগের মধ্যে কখনো 0 হতে পারে না আর কি। লগ 0 মান যদি আমি ক্যালকুলেটারে দেই, দেখো লগ 10 বেস 0, এটা কখনো ম্যাথ এরর। তো লগ মানে লগের মধ্যে কখনো 0 হতে পারে না, লগের মধ্যে অলওয়েজ 0 থেকে বড় মান হতে হবে এবং পজিটিভ মান। লগ দেখো নেগেটিভ মানও কিন্তু নিবে না। আমি যদি তোমাকে বলি দেখো লগ কিন্তু নেগেটিভ মানও নেয় না। নেগেটিভ মান ধরো আমি তোমাকে বললাম -2 অসংজ্ঞায়িত এইটো, তাহলে প্রমাণ পেয়ে গেলাম যে লগের মধ্যে কখনো 0 অথবা ঋণাত্মক মান হতে পারে না। লগে 1 এর মান 0, এটা একটা ব্যাখ্যা আছে, ওটা আর না বলি এখন। লগ 2 এর মান হচ্ছে 0.3। লগ 2 এর মান হচ্ছে 0.3, মানে এখানে আসলে 10 থাকে। 10 এর পাওয়ার কি দিলে অ্যান্সার এটা আসে, মানে এইরকম 10 এর পাওয়ার যদি তুমি 0 দাও তাহলে অ্যান্সারে তোমার 1 আসবে। তো 10 এর পাওয়ার 0 দিলে অ্যান্সারে 1 আসবে, ব্যাপারটা এইভাবে যায়, ঠিক আছে, এইভাবে যায়। আচ্ছা, এখন 10 এর পাওয়ার যদি তুমি 0.3 দাও তাহলে 2 আসবে, কিছু নয়, মানে এখানে 10 আছে। তো আসো আমরা এটা চেক দিই, দেখি 10 এর পাওয়ার 0.3 দিলে কি আসে। 10 এর পাওয়ার 0.3 দিলাম, কি আসে, প্রায় 2 এর কাছাকাছি মান আসে। তো এটাই হচ্ছে লগ এরিয়া। তো লগ 3 এর মান হচ্ছে যে 0.5, লগ 4 এর মান হচ্ছে 0.6, লগ 5 এর মান হচ্ছে 0.7, লগ 6 এর মান হচ্ছে 0.8, লগ 7 এর মান হচ্ছে 0.9, ঠিক আছে। লগ 8 এর মান হচ্ছে 0.9, লগ 9 এর মান হচ্ছে 0.95, আর সর্বশেষ লগ 10 এর মান হচ্ছে 1, ঠিক আছে। তো এখানে একটা লক্ষণীয় বিষয়, 3 থেকে 7 পর্যন্ত দেখবা পার্থক্য 2 লগ 3 মান 0.5 মানে 2 পার্থক্য, 4 6 2 পার্থক্য, 5 7 2 পার্থক্য, 6 8 2 পার্থক্য, 7 9 2 পার্থক্য, 2 এর পরে 3, এটা খালি মনে রাখবা। লগ 1 তো 0ই, লগ 10 1, আর লগ 8 এর পরে এটা 0.9, লগ 9 ও 0.95। কত ইজি, তাই না? আচ্ছা, তো এখানে বলছে নিচের কোনটি গ্যালভানিক সেলের বিভব বাড়ায়। হ্যাঁ, গ্যালভানিক সেলের বিভব কে বাড়াবে? আচ্ছা, এখানে কোশ্চেন দেখতেছো ইনক্রিজ ইন জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা, ইনক্রিজ ইন কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা, ইনক্রিজ জিঙ্ক 2 প্লাস কপার আয়নের ঘনমাত্রা ইকুয়ালি ইনক্রিজ জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা, ডিক্রিজ কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা। আচ্ছা, বিভব বাড়াই, এখন এটা তুমি কিভাবে বুঝবা আসলে? আচ্ছা, তো এটা আমরা নার্নস্ট ইকুয়েশন দিয়ে বুঝতে পারবো যে ই সেল সমান সমান হচ্ছে
E naught cell minus 2.303 RT divided by EF log, ঠিক আছে, লগ হচ্ছে তোমার হবে এখানে জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা। তো বেসিক্যালি এখান থেকে কি হবে দেখো তো, জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে তোমার হচ্ছে এখানে জিঙ্ক 2 প্লাসে কনভার্ট হবে, তাই না? আর এখান থেকে প্লাস কপার 2 প্লাস এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে কপারে কনভার্ট হবে। এই তো এটাই ছিল আসলে। তাহলে এখন আমরা এখানে ইয়েটা দেখি যে আমরা এই ইকুয়েশন থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি, নার্নস্ট ইকুয়েশন থেকে। আচ্ছা, এখন দেখো আমরা যদি জিঙ্ক 2 প্লাসের আয়নের ঘনমাত্রাটা বাড়াই, ঠিক আছে, এইটার মানটা যদি বাড়াই তাহলে এই পুরো মানটাই বাড়বে। তো একটা বড় মান থেকে আরেকটা বড় মান যদি আমি বাদ দেই, সেই মানটা হয়ে যাবে ছোট, তখন কোষ বিভবটা কমে যাচ্ছে। তার মানে জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রাটা হওয়া লাগবে কম, মানে এটাকে মানে কমাইতে হবে। এটা যদি কমাও পুরো মানটাই কমে যাচ্ছে, পুরো মানটা অর্থাৎ বড় মান থেকে পুরো ছোট একটা মান যদি বাদ দাও তাহলে মানটা আর কি বড়ই থাকতেছে, এইভাবে আর কি চিন্তা করতে পারো। আচ্ছা, আর কপার 2 প্লাসের আয়নের এটা যদি ঘনমাত্রা বাড়ায় দাও আর কি, হ্যাঁ, যদি ঘনমাত্রা বাড়ায় দাও তাহলে এই মানটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই মানটা ছোট, বড় থেকে ছোট মান বাদ দিলে একটা বড় মানই থাকবে। তাহলে আমরা আমাদের বলছে যে গ্যালভানিক সেলের বিভব আমরা কিভাবে বাড়াতে পারবো। আচ্ছা, তো আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে কপার 2 প্লাসের আয়নের ঘনমাত্রাটা বাড়াতে পারি। ইনক্রিজ ইন জিঙ্ক 2 প্লাসের আয়নের ঘনমাত্রা, অ্যান্সারে এ কি হবে দেখো তো, এটার ঘনমাত্রা বাড়লে এই মানটা তো বড় হয়েছে, বড় থেকে বড় বাদ দিলে তো সেটা তো আর বড় মান থাকতেছে না, তো এটা হবে না। তো ইনক্রিজ ইন কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা, কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রাটা যদি বাড়াই, অর্থাৎ হরের মানটা যদি বাড়াই, পুরো ভ্যালুটা ছোট হয়ে যাবে, বড় থেকে ছোট বাদ দিলে বড়ই থাকে। তো অ্যান্সার হচ্ছে আমাদের বি। একই সাথে যদি জিঙ্ক 2 প্লাস আর কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা বাড়াই, একই সাথে বাড়ালে তো কোনো চেঞ্জ হবে না, সো এটা তো হবেই না। ইনক্রিজ ইন জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা, জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা বাড়লে মানটাই বড় হয়ে যাচ্ছে, তো বড় থেকে বড় বাদ দিলে এটা ছোট হয়ে যাবে, হবে না। আর ডিক্রিজ ইন কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা, কপার 2 প্লাস আয়ন এটার মানটা যদি ছোট, এটা যদি ছোট করো তাহলে পুরো মানটাই বড় হয়ে যাচ্ছে, তো এটাও হবে না। তো অ্যান্সার হচ্ছে এ, ঠিক আছে। তো এটা আমরা শর্টকাটে এত চিন্তা না করে কিভাবে মনে রাখবা, দেখো এখানে বুঝতেই পারতেছো যে বেসিক্যালি যার জারণ ঘটতেছে সে থাকতেছে ওপরে, আর যার বিজারণ ঘটতেছে সে থাকবে নিচে, দেখতেইছো, সেটা আমরা ইকুয়েশন থেকে দেখতেছি। আচ্ছা, এখন এখন যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে দেখো যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে কপার 2 প্লাস আয়নের ঘনমাত্রা যদি বাড়াতে হবে, তাই না? এটা একটা শর্টকাট এভাবে মনে রাখতে পারো যে দেখো এখানে কপার 2 প্লাস আছে ফার্স্টে, এখানে জিঙ্ক 2 প্লাস আছে লাস্টে। বিভব বাড়বে কখন? জিঙ্ক 2 প্লাস যেহেতু লাস্টে আছে তাহলে জিঙ্ক 2 প্লাস কমাতে হবে, কপার 2 প্লাস যেহেতু ফার্স্টে আছে তাই কপার 2 প্লাসের ঘনমাত্রাটা বাড়াতে হবে, তাহলে বিভব বাড়বে। এটা একটা শর্টকাট দিয়ে মনে রাখতে পারো, কিন্তু এটা কখন প্রযোজ্য? যখন বিভব বাড়বে তখন প্রযোজ্য, যখন বিভব কমবে তখন তো এটা উল্টা হয়ে যাবে, তাই না? তার মানে এই যে এই সূত্রটা যদি মনে রাখতে পারো, তোমার তো এত কিছু লেখারই দরকার নেই, তুমি জাস্ট ই সেল সমান চিন্তা করবা যে ই নট সেল, এটাও লেখার দরকার নেই, মাঝখানে যা থাকে থাকুক, তুমি দেখবা যে এখানে জিঙ্ক 2 প্লাস আর হচ্ছে কপার 2 প্লাস। এখন যদি এই মানটা আমি কমাই পুরো মানটা ছোট হয়ে যাচ্ছে, এই মানটা যদি বাড়াই পুরো মানটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এইভাবে আমি চিন্তা করব। আচ্ছা, এরপরের এমসিকিউটা দেখি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি যে টিনের হচ্ছে জারণ হয়েছে আর সিলভারের হচ্ছে তোমার বিজারণ হয়েছে। আচ্ছা, বিগ্রেডের ক্ষেত্রে নিচের কোনটি কোষের ভোল্টেজ বৃদ্ধি করবে? ওকে, এখানে অনেক অপশন দেওয়া আছে, ইনক্রিজ ইন সাইজ অফ দ্য সিলভার রড, ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন, এখানেও কনসেন্ট্রেশন বলা আছে, সাইজ, তো সাইজ যেহেতু সাইজ দিয়ে এখানে কোনো কাজ নাই, হ্যাঁ, তোমার সাইজ দিয়ে এখানে কিছুই হবে না। আচ্ছা, সাইজ দিয়ে কিছু হবে না, আসলে আমাদের ঘনমাত্রা নিয়ে কাজ করতে হবে। তাও আমরা সূত্র দেখি, দেখো ই সেল সমান হচ্ছে
ই নট সেল তুমি আমি দেখো আমি হচ্ছে জাস্ট ফর্মালিটির খাতিরে এগুলো লিখতেছি, বাট তোমার তো এগুলা এই পুরো ইকুয়েশন তো লেখার দরকার নেই, তাই না? লগ অফ এখন টিনের ঘনমাত্রা, হ্যাঁ টিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে টিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই সিলভার আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? সিলভার আয়নের ঘনমাত্রা এখন যেটা মোল মোল সংখ্যা যেটা থাকে সেটা কিনা এখানে পাওয়ারে যাবে, ঠিক আছে? পাওয়ারে যাবে। আচ্ছা, এখন দেখো ইনক্রিজ ইন দ্য সাইজ অফ সিলভার রড, সিলভার রডের সাইজ যদি আমি বৃদ্ধি করি, মানে সাইজের এখানে কোনো কোশ্চেন আসবে না আসলে। হ্যাঁ, সাইজ যদি তুমি বৃদ্ধি করো, এটা তো আমরা ঘনমাত্রা নিয়ে কথা বলতেছি, তার মানে এই অপশন আগেই বাদ দাও, সাইজ নিয়ে এখানে কোনো কাজ নেই। ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ টিন আয়ন্স, আমি যদি এটার ঘনমাত্রাটা বাড়াই তাহলে বড় থেকে এটা বড়ই হচ্ছে, বড় থেকে বড় বাদ দিলে তো ভোল্টেজ তো আর বৃদ্ধি পাচ্ছে না, তার মানে এটা হবে না। ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন, হ্যাঁ সিলভার আয়নের ঘনমাত্রাটা যদি বাড়াই তাহলে এরপর আবার স্কোয়ার আছে, তার মানে এই মানটা অনেক বড়। এখন হরে যদি অনেক বড় মান থাকে পুরো মানটা হয়ে যাচ্ছে ছোট, তাই না? তাহলে বড় থেকে একটা ছোট মান বাদ দিলে ওটা বড়ই থাকতেছে। সো ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন্স, সো অ্যান্সার হচ্ছে তোমার সি। আশা রাখি বুঝতে পারছো, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কিন্তু এগুলা। দেখো এখানে কি বলছে, সাধারণ অবস্থায় একটা বৈদ্যুতিক সেলের ইএমএফ কত হবে? সাধারণ অবস্থায় একটা ভোল্টাইক সেলের ইএমএফ বলা আছে। এখানে একটা জিনিস খেয়াল করছো, এখানে ঘনমাত্রাও দেওয়া আছে, তার মানে তোমার আর এখানে জাস্ট ই নট সেলের যে সূত্রটা, যে অ্যানোডের জারণ যোগ ক্যাথোডের বিজারণ, ওইটা দেওয়া হবে না। তুমি বের করতে পারবে ই নট সেল সমান হচ্ছে এই যে ই অফ অ্যানোড অক্সিডেশন যোগ ই অফ ক্যাথোড রিডাকশন। বেসিক্যালি এটা হচ্ছে প্রমাণ অবস্থায়, এই ই নট সেলের যে মানটা বের করি এটা আমরা প্রমাণ অবস্থায়, এবং এটা সবসময় ফিক্সড। এখন অ্যানোডের জারণের মান কত? এটা তো বিজারণ, তাহলে জারণটা উল্টে দিবা, তাহলে 0.76 যোগ এই যে এটা বিজারণ 0.34, আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? 1.1 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, আর এখন আমরা যদি এটা হিসাব করি তাহলে কি হবে দেখো তো, ই সেল সমান হচ্ছে ই নট সেল মাইনাস 2.303 আর টি ডিভাইডেড বাই ই এফ লগ জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা। দেখো এত কিছু তো লেখা লাগবে না, আমি তাও ভদ্রতার খাতিরে লিখে দিচ্ছি। এটা হচ্ছে বিক্রিয়া অনুপাত। এখন ই নট সেলের মান তো তুমি জানোই 1.1, এটা বেসিক্যালি ড্যানিয়েল কোষে তোমার 1.1ই হয়। আর আমরা মনে রাখতে বলছিলাম যে 2.303 আরটিকে যদি আমি এফ 96,500 দ্বারা ভাগ দিই সেটা হবে 0.059, 0.059, তাই না? আর এখানে তুল্য সংখ্যাটা আমরা কত বলতো, জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, অর্থাৎ দুইটা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, কপার 2 প্লাস থেকে কপার দুইটা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, তার মানে তুল্য সংখ্যা এখানে 2। আর হচ্ছে লগ অফ জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা কত? 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 0.05। দেখো এত ক্যালকুলেশন করার দরকার নেই, তাও আমি, আর এটা হবে 0.0295 লগ, এটার মান কি হবে চলো হিসাব করি, 100, এটা হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, তো এটা কাটাকাটি গেলে 0 0, আচ্ছা 0 0 কাটাকাটি গেল, তাই না? 5 দিয়ে এটা কেটে 2, এখন এটা থাকে হচ্ছে 0.3, 0.3। আসলে এই মানটা হবে ভাইয়া অনেক অনেক ছোট একটা মান, ঠিক আছে? তুমি 3 দ্বারা এটা গুণ করবা, গুণ করেও কিন্তু এটা অনেক ছোট একটা মান হবে, ঠিক আছে? 1.1 থেকে ছোট মান কি আছে? এটা কি হবে না? এটাও হবে না, এটাও হবে না। মানে এটা কীরকম যে তোমার 1.1 থেকে আমি যে 3 দ্বারা গুণ দিই, হ্যাঁ 3 দ্বারা যদি গুণ দিই হলো 0.09, কিন্তু আসলে এখানে তো আরেকটা দশমিক আছে, তার মানে দশমিকটা এই ঘরে বসবে, এখানে না। তার মানে 1.1 থেকে 009 বাদ দিলে আসলে 1.1-এর কাছাকাছি একটা মান থাকবে, তাই 1.1-এর কাছাকাছি মান, এটা তো জীবনে 1.1-এর কাছাকাছি মান না, এটাও হবে না, এটাও হবে না, আর এটা তো বড়ই হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সারে যেহেতু কোনোটাই নেই তাই আমরা অ্যান্সারে এই দাগাবো। আচ্ছা, তো এখানে এখন দেখো এই প্রবলেমটা দেখে আসো। আচ্ছা, আগেরটা তো আমরা করা হয়েছে, হ্যাঁ এই প্রবলেমটা দেখি।
আয়রনের জারণ বিভব বলা আছে, আবার এটারও জারণ বিভব বলা আছে, যদিও এটার বিজারণ বিভব নিতে হবে কারণ দুইটারই তো জারণ বিভব হয় না। আচ্ছা, এবার ঘনমাত্রাও দেওয়া আছে, তার মানে ওই যে তোমার ওই সূত্রটাই। আসো ই সেল সমান সমান ই নট সেলের মানটা ফিক্সড। এখন আয়রনের জারণ বিভব 0.44, আর টিন এটা না, এসএনতে টিনই তো বোঝায়, এটার তোমার বিজারণ বিভব নিতে হবে 0.14, চিহ্ন উল্টে যাবে। তারপর হচ্ছে যে ইনটু, এখন এখানে ইলেকট্রনের চেঞ্জ কত, 0.0, ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 2, তার মানে তুল্য সংখ্যা এখানে 2। এখন 0.059কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে থাকে হচ্ছে 0.0295, ঠিক আছে। আর হচ্ছে যে লগ অফ তোমার হচ্ছে উপরে থাকবে হচ্ছে জারণের, যার জারণ ঘটবে সেটা, মানে Fe2+ উপরে Fe2+ এর ঘনমাত্রা কত, 0.3 ডিভাইডেড বাই 0.1, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে 0.58, আর এখানে কাটাকাটি গেলে এখানে লগ 3 থাকে, লগ 3 মান হচ্ছে 0.5, তার মানে 0.5, তো তার মানে 0.0295 ইন্টু 0.5, এটাকে কাটাকাটি দেই 5 দিয়ে কাটলে 2 থাকে। এখন এই মানটা হয়ে যাবে দেখো 295, মানে 147 এরকম কিছু একটা, 0.58, 0.0148 এরকম, ঠিক আছে, এইরকম একটা মান হবে সম্ভবত। আচ্ছা, আমি মনে একটু ভুল করছি, আচ্ছা না 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 ভুল করিনি, ই নট সেল, আচ্ছা এটা থেকে তো বাদ দিতে হবে বেসিক্যালি, সরি, এখানে আসলে বিয়োগ হবে, আমি এক্সট্রিমলি সরি, এখানে আসলে বিয়োগ হবে, ঠিক আছে। এখন 0.58 থেকে আমরা যদি এই মানটা বিয়োগ দিই তাহলে আসলে কত হবে দেখি, একটু প্রেডিকশন করো তো। 0.58 থেকে আমরা যদি এই ক্ষুদ্র একটা মানটা বাদ দিই, 0.0, হ্যাঁ 0.0148, ও তো 0.56, তার মানে বুঝতেইছো 0.58 আর হবে না, হ্যাঁ 0.58 হবে না, মানে এই 8টা কমে যাবে, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর পরে মান আছে, তার মানে 8টা আর কি কমে যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে সি। এটা একটু ছোট মান, 0.58 তো হবে না, 0.58 থেকে ছোট মান হচ্ছে এটা, ঠিক আছে, ক্যালকুলেশন বুঝতে পারছো। আচ্ছা, এটা পরেরটা দেখি। 25°C তাপমাত্রায় একটা হাইড্রোজেন তড়িৎদ্বারকে pH 3.0 বিশেষ দ্রবণে ডুবালে এর বিভব কত হবে। ওই তো হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব আমরা বলছিলাম যে ঘনমাত্রা যখন আর কি সেম থাকবে না তখন হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব চেঞ্জ হবে। তো হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব বের করার সূত্রটা এরকম ছিল যে 0.059, 0.059 ইন্টু হচ্ছে তোমার পিএইচ, তাই না, পিএইচ কত এখানে 3, তাহলে 0, এটা কিন্তু হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব বের করার ফর্মুলা, শর্টকাট, যখন পিএইচ দেওয়া থাকবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা 1 মোলার হবে না, তখন এই শর্টকাট যে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হবে 0.059 ইন্টু পিএইচ, 0.059 ইন্টু হচ্ছে তোমার 3। এখন হিসাব করি, 3 নং 27, হাতে থাকে 2, 3 5 15, 17, আর 3 ঘর আগে দশমিক, 0.177 ভোল্ট, ঠিক আছে, 0.177 ভোল্ট। আচ্ছা, তো এখানে দেখো 0.177 এখানে আছে, বাট সামনে নেগেটিভ আছে, মানে তুমি জাস্ট মান চেক দিবা, দেখো মান এটা ঠিক আছে, কারণ এটা হয়তো বিজারণ বিভব এখানে দেওয়া আছে, তো এটা কোনো সমস্যা নেই, অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। মানে এখানে তোমার হয়তো বের হয়েছে জারণ বিভব, বাট কোশ্চেনে দেওয়া আছে বিজারণ বিভব, তুমি দেখো মান ঠিক আছে কিনা, সো যেহেতু দেখতেইছো মান এখানে কোনোটাও নাই, এটাই মিলতেছে, সো এটাই অ্যান্সার। কারণ তোমাকে বলছিলাম যে হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তো অ্যান্সার নেগেটিভ আছে, নেগেটিভ দেখাই দিলাম, শেষ। তো এবার দেখো জিএসটিতে টাটকা একটা কোশ্চেন আসছিল যে নিকেলের এরকম জারণ বিভব দেওয়া আছে, জারণ হয়েছে, আবার ঘনমাত্রাও দেওয়া আছে, তার মানে বুঝতে নার্নাস ইকুয়েশনের খেল আসবে। সিলভারের এরকম বিজারণ বিভব দেওয়া আছে, আবার এখানে ঘনমাত্রাও দেওয়া আছে। আচ্ছা, তো নিকেলের তাহলে এখানে কোষ বিভব দেওয়া আছে, জারণ বিভবটা যেটা সেটা দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে যদিও, আর এটা বিজারণ, সিলভারের বিজারণ বিভব দেওয়া আছে, ফাইন। আচ্ছা,
তো এখন দেখো তো আমরা একটু রিয়াকশনটা দেখার চেষ্টা করি। এখানে দুইটা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, বাট এখানে একটা ইলেকট্রনের চেঞ্জ হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে রিয়াকশনটা কেমন হবে? আর নিকেল দুইটা ইলেকট্রনকে ত্যাগ করে নিকেল 2+ কনভার্ট হবে, এটা ঠিক আছে। অ্যান্ড সিলভার কী করবে? সিলভার প্লাস ওই দুটো ইলেকট্রনকে গ্রহণ করবে না, একটা ইলেকট্রনকে তো গ্রহণ করবে না। এই যে দুটো ইলেকট্রনকে ছাড়লো, এই দুটো ইলেকট্রনকে গ্রহণ করতে হবে। তার মানে এই ইলেকট্রনকে গ্রহণ করে সিলভারে কনভার্ট হলো। কিন্তু ভাই এখানে তো দুইটা ইলেকট্রনকে ছাড়ছে, দুইটা ইলেকট্রনকে গ্রহণ করতে হবে। আচ্ছা, দুইটা ইলেকট্রনকে গ্রহণ করতে হবে। তাহলে এখন সমতা করার জন্য তোমার এখানে দুই সিলভার দিতে হবে, দেন এখানে দুইটা দিতে হবে। তাহলে আমাদের মেইন যে রিয়াকশন সেটা আসবে এরকম, যে নিকেল প্লাস 2 সিলভার আয়ন এখানে বিক্রিয়া করে নিকেল 2+ কনভার্ট হলো, আর এখান থেকে 2 সিলভারে আমরা 2 সিলভার পাইলাম আর কি। ঠিক আছে, বা তুমি এখানে একটা সিলভারও দিতে পারো, এটা কোনো ইস্যু না আসলে। একটা সিলভারও দিতে পারো, একটা সিলভারে কনভার্ট হয়েছে, ফাইন। বাট গ্রহণ তো করছে দুইটা সিলভার, তার মানে এখানে সিলভারের মোল সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা দেখি যে ই সেল সমান হচ্ছে ই নট সেল। ই নট সেল কত হবে? নিকেলের জারণ বিভব 0.25 আর সিলভারের বিজারণ বিভব, এটা যদি যোগ করি 0.8 আর 0.25 যদি আমরা যোগ করি, তাহলে আসলে হবে হচ্ছে 1.05। 105 মানে 1.05 মাইনাস, এখন ইলেকট্রনের চেঞ্জ হয়েছে কত? এখানে দুইটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 0.0295 লগ অফ এখন নিকেলের ঘনমাত্রা কত? 0.1। হ্যাঁ, আর সিলভারের ঘনমাত্রা কত? 0.1। কিন্তু সিলভারের মূল সংখ্যা এখানে দেখতেই পাচ্ছি আমরা 2, তার মানে এখানে আসবে 2। হ্যাঁ, তাহলে এই মানটা যেটা আমি একটু তোমাকে লেখার চেষ্টা করি, ধরো এটা 0.03, ধরো 0.03। এখন এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার হচ্ছে, এটা 10⁻⁻1 না? তাহলে আরও স্কোয়ার দিলে 10⁻²। তো 10⁻² উপরে গেলে হচ্ছে 100, আর নিচে এখানে থাকবে 10। তো 100 আর 10 কাটাকাটি গেলে লগ 10 থাকবে। ঠিক আছে, লগ 10। এখন 1.05 মাইনাস হচ্ছে 0.03। ঠিক আছে, এখন দেখো দশমিকের পরে এখানে 2 ঘর আছে, 2 ঘরে 5 আছে, এখানে দশমিকের 2 ঘরে 5 আছে, তার মানে এই মানটা আসতেছে হচ্ছে 1.02। বাট 1.02 কি এখানে আছে? এটা তো 0.6, এই মানটা বড়, তাহলে এটা আর আগে হবে না। 7.12 তো হবেই না, 0.80 হবেই না। কাছাকাছি মান ছিল এইটা, বাট এটা তো নাই, তাহলে অ্যান্সার ওইটাই দিবা, কাছাকাছি যেটা সেটাই দিবা। আশা রাখি বুঝা গেছে। আসো দেখি ঘনমাত্রা কোষ, এটা আমাদের লাস্ট টপিক। কি বলছে? যে একই তড়িৎ বিশ্লেষের দুইটা ভিন্ন ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করে যে কোষ প্রস্তুত করা হয় তাকে ঘনমাত্রা কোষ বলে। কিছুই বুঝিনি। অর্থাৎ দেখো, ধরো এখানে আছে অ্যানোড, এখানে আছে ক্যাথোড, দুইটা এখানে ভোল্টাইক কোষ আছে সাপোজ, লেটসে। আর এখন আমাদের তো একটা কোষ তৈরি করতে হবে, বা একটা আমরা পরীক্ষাগারে একটা জিনিস একটা কিছু করব। তো আমরা দেখতাম যে তড়িৎ বিশ্লেষণ এখানে দুইটা ভিন্ন ভিন্ন হতো। এখানে একটা তড়িৎ বিশ্লেষণ নিতাম, ধরলাম এখানে জিঙ্ক ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিতাম, এখানে দিলাম কপার ক্লোরাইড বা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। বাট এখানে এই ঘনমাত্রা কোষ ব্যাপারটা এরকম যে দুটোর তড়িৎ বিশ্লেষ্য সেম তড়িৎ বিশ্লেষ্য তুমি 2 পাত্রে নিয়েছো, এবং তুমি একটা হচ্ছে বেসিক্যালি একটা কোষ তৈরি করার চেষ্টা করছো আর কি। তুমি এখানে লবণ সিদ্ধ দিছো, তুমি বিদ্যুৎ উৎপাদন ট্রাই করছো সেম তড়িৎ বিশ্লেষ্য নিয়ে, এবং এদের ঘনমাত্রাটা হচ্ছে ভিন্ন ভিন্ন। সেম তড়িৎ বিশ্লেষ্য হলেও এর যে ঘনমাত্রা, ধরো এই ঘনমাত্রা S1, এর ঘনমাত্রা S2, এই যে সেম তড়িৎ বিশ্লেষ্য, এই জন্য এ দ্বারা প্রকাশ করা হয়েছে, বাট ঘনমাত্রাটা আর কি ভিন্ন ভিন্ন। তখন তুমি যে আর কি কোষ প্রস্তুত করবে সেটাই হচ্ছে ঘনমাত্রা কোষ। ঠিক আছে, এটা জাস্ট এমসিকিউতে আসতে পারে যে ঘনমাত্রা কোষের বৈশিষ্ট্য কী। তো এর মাধ্যমে আমাদের তড়িৎ রসায়ন হচ্ছে তড়িৎ রসায়ন ঠিক আছে, তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা হচ্ছে তোমার ইন্ট। ঠিক আছে, ধন্যবাদ।